আসসালামু আলাইকুম। শুরু করছি উপন্যাস প্রফেসর উজান চৌধুরী। লিখেছেন বন্যা শিকদার। পর্ব সংখ্যা 2। উপন্যাস শুরু করার আগে যারা কমেন্ট করেছ তাদের নাম বলতে চাই আমি। আসলে তোমাদের কমেন্ট পড়তে আর তোমাদের নাম বলতে আমার খুব ভালো লাগে। ইনু আপু, নিশাদ ভাইয়া, সাজি আপু, ফয়সাল ভাইয়া, জুই আপু, রাব্বি ভাইয়া, ঝুমি আপু, সাদি আপু তুমি কষ্ট পেও না, লেট হলেও কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। নিমা আপু, রবিউল আপু, তাহের আলী ভাইয়া, আপনাদের অনেক ধন্যবাদ রেসপন্স করার জন্য। ও আরেকটা কথা, আমি তো তোমাদের আইডির নামগুলো পড়ি। তোমরা যারা নিজেদের আইডি দিয়ে উপন্যাস শোনো না, তারা অবশ্যই তোমাদের নামটা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবে। আচ্ছা, অনেক বেশি কথা বলে ফেলেছি, উপন্যাস শুরু করা যাক। চৌধুরী বাড়ির পেছনের পুকুর ধারে শান বাঁধানো সিঁড়িতে বিশাল এক বকুল ফুল গাছের নিচে দুই হাঁটুতে মুখ গুজে গুটিসুটি মেরে বসে আছে মেহের। চারদিক থেকে ধেয়ে আসা বিকেলের স্নিগ্ধ শীতল বাতাস বারবার এসে আলতো করে ছুঁয়ে যাচ্ছে তার শরীর। পিঠের ওপর তার রেশমি কালো চুলগুলো সম্পূর্ণ মেলানো। বাতাসে সেই অবাধ্য চুলগুলো উড়ে এসে বারবার তার মুখমণ্ডল এলোমেলো করে দিচ্ছে। আজ ঈদের খুশির দিনে আকাশের বুকটা মেঘাচ্ছন্ন না হলেও মেহেরের মনের আকাশটা আজ ভীষণ রকম মেঘে ঢাকা। চোখের কোণে জমে থাকা নোনা জলগুলো চিকচিক করে উঠছে। বুক চিরে আসা এক গভীর দীর্ঘশ্বাসের সাথে আপনা আপনি 2 ফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল তার। ঠিক তখনই শুকনো পাতার ওপর কারো পায়ের আওয়াজ আর জোরালো উপস্থিতি টের পেয়ে ধরফর করে উঠল মেহের। সে তড়িঘড়ি করে নিজের ওড়নার আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিয়ে চমকে পেছনে তাকালো। ইফাত কখন যে তার পেছনে এসে দাঁড়িয়েছে সে টেরই পায়নি। মেহের কিছু বুঝে ওঠার আগেই ইফাত মুখে এক চিলতে চঞ্চল হাসি নিয়ে হুট করে মেহেরের একদম গা ঘেঁষে বসে পড়ল। ইফাতকে অতটা কাছাকাছি দেখে মেহেরের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। সে যখন নিজেকে সামনে নিয়ে সিঁড়ি থেকে ঝটপট উঠে চলে যেতে চাইল, ঠিক তখনই ইফাত বিদ্যুৎ গতিতে মেহেরের কবজিটা নিজের শক্ত হাতের মুঠোয় আঁকড়ে ধরল। ইফাতের সেই অনাকাঙ্ক্ষিত শক্ত হাতের স্পর্শে মুহূর্তের মধ্যে মেহেরের পুরো শরীর একটা তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল। 5 বছর আগের এক ভয়ঙ্কর অতীত যেন এক পলকে তার চোখের সামনে এসে ভেসে উঠল। সে বিদ্যুৎ গতিতে মোচড় দিয়ে নিজেকে ইফাতের হাতের বাঁধন থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করে উঠল। কিন্তু ইফাতও এত সহজে ছাড়ার পাত্র নয়। সে মেহেরের ছটফটানিটা দেখে কবজির বাঁধনটা আরও কিছুটা শক্ত করে তাকে জোরপূর্বক নিজের পাশে বসিয়ে দিল। মেহেরের ফর্সা মুখটা এবার ভয়ে ও আতঙ্কে একদম ফ্যাকাশে হয়ে গেল। সে ইফাতের চোখের দিকে তাকানোর সাহসটুকু হারিয়ে কম্পিত ও মিনমিন স্বরে আকুতি জানালো, ছাড়ুন আমাকে। ইফাত মেহেরের চোখের দিকে সরাসরি তাকিয়ে এক ভ্রু কুঁচকে শুধাল, আই জাস্ট ওয়ান্ট টু নো, বাট ওয়াই? কেন ছাড়বো? ছাড়ুন প্লিজ, কেউ এভাবে দেখলে খারাপ ভাববে। মেহেরের গলায় স্পষ্ট কান্নার সুর। আই ডোন্ট কেয়ার, যে যাই বলুক তাতে ইফাত চৌধুরীর কিছু যায় আসে না। তার আগে বলো, তুমি কোন সাহসে এই ইফাত চৌধুরীকে এভাবে অ্যাভয়েড করে চলছো? হ্যাঁ, তুমি কি জানো আমার সাথে প্রেম করার জন্য কত শত রূপবতী মেয়ে দিনরাত পাগল হয়ে ঘুরে বেড়ায়? মেহেরের অনবরত ইফাতের শক্ত হাতের মুঠো থেকে নিজের হাতটা মোচড় দিয়ে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু ইফাতের পুরুষালী শক্তির সামনে তার এই ছোট্ট চেষ্টা কিছুতেই সফল হচ্ছিল না। এক পর্যায়ে নিজের সবটুকু চেষ্টা ব্যর্থ হতে দেখে মেহের সোজা ইফাতের চোখের দিকে তাকালো। তার চোখের সেই চঞ্চলের চাউনি দেখে মেহেরের ঠোঁটের কোণে এক তীব্র তাচ্ছিল্য ও বিষাদের হাসি ফুটে উঠল। সে অত্যন্ত শীতল গলায় বলল, আমি আপনার পেছনে ঘুরে বেড়ানো সেই সব সস্তা মেয়েদের কাতারে পড়ি না মিস্টার। আর আমি আপনাকে একটু অ্যাভয়েড করছি না, শুধু আপনার থেকে একটু দূরত্ব বজায় রেখে চলছি মাত্র। অবশ্য এই দূরত্ব বজায় রেখে চলার বুদ্ধিটা যদি আজ থেকে ঠিক 5 বছর আগে আমার মাথায় আসতো, তবে অন্তত আজ সমাজের কাছ থেকে এত জঘন্য অপবাদ বা উপাধি আমার উপহার হতে হতো না। আর না চোখের সামনে আমার কলিজার টুকরো মা বাবাকে চিরকালের মতো হারাতে হতো। মেহেরের কথার ভেতরের সেই আকাশসম গভীরতা আর তীব্র লুকানো কষ্টটা চঞ্চল প্রকৃতির ইফাত এক পলকে ঠিক বুঝে উঠতে পারল না। সে নিজের জোড়া ভ্রু কুঁচকে মেহেরের মলিন মুখের দিকে তাকিয়ে বিভ্রান্ত স্বরে জিজ্ঞেস করল, মানে কি বলতে চাইছো তুমি? 5 বছর আগে কি হয়েছিল? আপনি আমার কথার মানে বুঝবেন না, আর বোঝার দরকারও নেই। প্লিজ এবার অন্তত আমার হাতটা ছাড়ুন।
মেহেরের কণ্ঠস্বর এবার ক্ষোভে কাঁপতে লাগলো। তবুও ইফাত ছাড়ল না। সে দৃঢ় গলায় বলল, তাহলে পুরো ব্যাপারটা আমাকে বুঝিয়ে দিয়ে যাও। ইফাত নিজের জেদ ধরে রাখল। মেহেরের ভেতরের জমানো ক্ষোভ এবার আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। সে এক চরম রাগান্বিত ও কঠোর কণ্ঠে চিৎকার করে আওড়াল, আপনাকে বললাম না আমার হাতটা ছাড়ুন, এক কথা কি কানে যায় না আপনার? কথাটা শেষ করে মেহের নিজের সর্বশক্তি দিয়ে এক ঝামটা মেরে ইফাতের হাতের শক্ত বাঁধন থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। ইফাত হুট করে এমন ঝটকা পাওয়ায় হাতটা আলগা করে ফেলল। মেহের আর এক সেকেন্ডও সেই বকুলতলায় দাঁড়িয়ে রইল না। সে নিজের আঁচলটা হাত দিয়ে চেপে ধরে চোখের অশ্রু মুছতে মুছতে অত্যন্ত দ্রুত পায়ে পুকুর পাড় থেকে বাড়ির ভেতরের দিকে চলে গেল। ইফাত সেই সিঁড়িতে বসে রইল। সে মেহেরের ওভাবে হন্তদন্ত হয়ে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে নিজের এক হাত দিয়ে মাথা চুলকাল। তারপর আপন মনেই এক চিলতে অদ্ভুত ও মুগ্ধতার হাসি হাসল। সে নিজের ফিসফিসানি কণ্ঠে আওড়াল, আই এম রিয়েলি সরি আমার ফুলকন্যা। তবে তোমায় তো আমি এত সহজে ছাড়ছি না, বিকজ তোমার এই রহস্যময়ী শান্ত চোখের মধ্যে এমন কিছু একটা লুকিয়ে আছে, যার জন্য এই ইফাত চৌধুরী নিজের ডজন ডজন সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড সাইডে রেখে শুধু তোমার ওই মলিন মুখের দিকেই সারাদিন এক নাগারে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তোমাকে দেখলে কেন জানি হৃদয়ের এক অন্যরকম ভালো লাগা কাজ করে, এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয়। উজান সোফায় বসে অত্যন্ত মনোযোগ দিয়ে ল্যাপটপে ভার্সিটির কিছু জরুরি কাজ করছে। বাইরের কোনো কোলাহল যেন তার কানে প্রবেশ করতে না পারে, সেজন্য সে কানে ব্লুটুথ হেডফোন গুঁজে চড়া ভলিউমে গান ছেড়ে রেখেছে। ঠিক তখনই ঘরের দরজায় ছোটখাটো একটা ছায়া এসে উকি দিল। রুমের ভেতরে উজানকে ওভাবে গম্ভীর মুখে একাকী কাজ করতে দেখেই মুহূর্তের মধ্যে মৌয়ের ঠোঁটের কোণে এক চিলতে দুষ্ট ও বিজয়ী হাসি ফুটে উঠল। মৌ এক হাতে একটা চকলেট কোন আইসক্রিম কামড়ে খেতে খেতে গুটি গুটি পায়ে এগিয়ে এসে ধপাস করে একদম উজানের গা ঘেঁষে বসে পড়ল। চেনায় সুবাস আর পাশে কারো উপস্থিতি টের পেয়ে উজান ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে চরম বিরক্তিকর দৃষ্টিতে মৌয়ের দিকে তাকালো। সে কোনো কথা না বাড়িয়ে সোফার অন্য প্রান্তে একটু সরে বসল। কিন্তু মৌ দমবার পাত্রী নয়। সে তড়িৎ গতিতে আবারও উজানের একেবারে পাশে গিয়ে লেপ্টে বসল। উজান যতই দূরত্ব বজায় রাখতে সোফার এপাশ ওপাশ সরে যেতে চাইল, মৌ ততবারই ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে গিয়ে তার সাথে নিজের ঘনিষ্ঠতা বাড়াতে লাগলো। অবশেষে উজান নিজের ধৈর্যের বাঁধ হারিয়ে কপাল কুঁচকে কান থেকে হেডফোনটা টেনে নামিয়ে অত্যন্ত রাগান্বিত কণ্ঠে আওড়ালো, এই ফাজিল মেয়ে, আমার গায়ের ওপর এভাবে এসে ঘেঁষাঘেঁষি করছো কেন? হ্যাঁ, পাখা গুছিয়েছে তোমার? মৌ আইসক্রিমে একটা বড় কামড় দিয়ে মুখটা একটু বাঁকিয়ে বলল, এই যে প্রফেসর সাহেব, আপনি কি সারাক্ষণ ওই বাজখাই গলায় চিৎকার করা ছাড়া আর কোনো শান্ত ভাষায় কথা বলতে পারেন না? তাছাড়া আপনি তো এখন আমার বিবাহিত বর হন, সো নিজের বরের একটু কাছাকাছি আমি যেতেই পারি, তাতেও আপনার প্রবলেম? উজান তর্জনী উঁচিয়ে কড়া সুরে বলল, হ্যাঁ প্রবলেম, ভীষণ প্রবলেম। তোমার এই সস্তা আদিক্ষেতা আমার একদম পছন্দ নয়। একদম চুপচাপ দূরে গিয়ে বসো, আমাকে আমার কাজ করতে দাও। উজান ভেবেছিল ধমক খেয়ে মেয়েটা এবার অত্যন্ত দূরে গিয়ে বসবে, কিন্তু তার সেই ধারণাকে এক দড়িতে উড়িয়ে দিয়ে মৌ মুহূর্তের মধ্যে সোফা থেকে ডানা মেলে সোজা উজানের কোলের উপর গিয়ে আয়েস করে বসে পড়ল। উজান একদম আহম্মকের মতো চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার মগজ যেন এক সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মেয়েটা আসলে কোন উপাদানে তৈরি? তাকে মুখে বলা হচ্ছে দূরে গিয়ে বসতে, অথচ সে দূরত্ব বাড়ানো তো দূর, একেবারে তার কোলের ওপর চড়ে বসে আছে। এই বেয়াদব মেয়ে, এক্ষুনি নামো আমার কোল থেকে। এটা কি তোমার দোলনা মনে হয় যে যখন ইচ্ছে এসে দোল খাবে? একদম বেশরম অসভ্য মেয়ে একটা। উজানের মুখে অসভ্য শব্দটা শোনা মাত্রই মৌয়ের গাল দুটো রাগে রসগোল্লার মতো উঠল। সে কোলের ওপর বসেই উজানের কলারটা টেনে ধরে খটখট করে উত্তর দিল, আপনি অসভ্য, আপনার 14 গোষ্ঠী অসভ্য। এসেছে আমাকে অসভ্যতার সার্টিফিকেট দিতে। নিজের ক্যারেক্টারের কোনো ঠিক ঠিকানা নেই। ঘুমের ঘুরে আমাকে জড়িয়ে ধরে শিরিন শিরিন বলে চুমু খায়, তার হিসেব নেই। আর এখন আমার দিকে আঙুল তুলছে। বেশি তেড়িবেড়ি করলে কিন্তু বলে দিচ্ছি, শুধু কোলে নয়, একদম আপনার ওই মাথার উপর গিয়ে চড়ে বসে থাকবো। উজান নিজের কটমট ও রক্তচক্ষু দৃষ্টি নিয়ে মৌয়ের দিকে তাকালো। রাগে তার কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। সে নিজের দাঁতে দাঁত পেশে বিড়বিড় করে বলে ফেলল, এখন তো শুধু ওই মাথার উপর চড়ে বসাটাই তো বাকি রেখেছ বেয়াদব মেয়ে। উজানের ওই অসহায় রাগী মুখটা দেখে মৌ আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল।
ওজান তখনও নিজের গম্ভীর মার্কা রক্তচক্ষু দৃষ্টি দিয়ে মৌয়ের দিকে তাকিয়ে আছে। মৌ হঠাৎই নিজের হাতের অর্ধেক খাওয়া চকলেট আইসক্রিমটা ওজানের ঠোঁটের একদম সামনে এগিয়ে দিল এবং চোখে একরাশ মায়া ও মিষ্টি হাসি ঝুলিয়ে নরম সুরে আওড়াল, আইসক্রিম খাবেন? আমার খুব ফেভারিট, অনেক টেস্ট। কিন্তু ওজান আইসক্রিমটা এক হাত দিয়ে সরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিল। আমি এসব ফালতু অখাদ্য কুখাদ্য খাবার খাই না। তা তো বলবেনই, আমার হাতের মিষ্টি আইসক্রিম আপনার কাছে তো অখাদ্য মনে হবেই। আপনার তো ওই ডাইনি শিরিনের হাতের বিষ খেলেও অমৃত মনে হতো, তাই না? শুধু এই মৌকে দেখলে আপনার গায়ে জন্ডিস চলে আসে। আমাকে আপনার একটুও ভালো লাগে না। বুঝতে যখন পারছো যে তোমাকে আমার সহ্য হয় না, তাহলে কেন শুধু শুধু আমার লাইফে আঠার মতো লেগে আছো? চলে যাও না আমার জীবন থেকে। উনি বললেন আর আমি অমনি পোটলা পাটলে বেঁধে চলে গেলাম, তাই না? মৌ কোল থেকে এক ঝটকায় নেমে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর উজানের দিকে চোখ রাঙিয়ে বলল, এই জন্মে তো আপনার পিছু ছাড়ছি না, এমনকি মরে গেলেও আপনার হাড় মাংস জ্বালিয়ে পুড়িয়ে একদম কয়লা বানিয়ে ছাড়ব। উজান চোখ জোড়া কপালে তুলে একরাশ বিরক্তি নিয়ে সোফা ছেড়ে এবার সোজা বিছানায় গিয়ে বসল। কিন্তু মৌয়ের আজ যেন পিছু ছাড়ার কোনো নামই নেই। সেও বিড়ালের বাচ্চার মতো পিছু পিছু গিয়ে ঠিক উজানের গা ঘেঁষে বিছানার ওপর আয়েশ করে বসল। উজান মৌয়ের দিকে এক পলক কার চোখে তাকিয়ে একটা তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। তারপর আর কোনো কথা না বাড়িয়ে আবারও নিজের ল্যাপটপের স্ক্রিনে তীব্র মনোযোগ দিল। ঠিক তখনই মৌ মুচকি হাসতে হাসতে ফিস ফিস করল, প্লিজ ছাড়ুন আমায়, শাশুড়ি আমায় এসে পড়বে। মৌয়ের মুখে এই কথাটি শোনা মাত্রই উজান ভীষণ খেল। সে কাশতে কাশতে ল্যাপটপটা একপাশে সরিয়ে নিজের চোখ দুটো বড় বড় ও রাঙিয়ে চেঁচিয়ে বলে উঠল, আয় অভদ্র মেয়ে, আমি তোমায় ধরলাম কখন যে ছেড়ে দেব? মৌ লাজুক হাসি দিয়ে বলতে লাগলো, না মানে আপনি একদিন এমন করবেন তো, তাই আগে ভাগে প্র্যাকটিস করছি। শয়তানের হাড্ডি বলে কি? এই বলেই উজান ক্ষিপ্ত পায়ে মৌয়ের পিছু নিল তাকে ধরার জন্য। মৌ খিলখিল করে হেসে এক লাফে সরে গেল। ও যেন দম্বার পাত্র নয়, সেও তার পিছু দৌড়াতে লাগলো। মৌ পুরো রুম জুড়ে প্রজাপতির মতো এদিক থেকে ওদিক ছুটে বেড়াতে লাগলো। উজানের হাত থেকে বাঁচতে তার এই চিলতে ছটফটানি দেখে উজান মাঝপথে থেমে গিয়ে চেঁচিয়ে উঠল, এই ইডিয়েট, দাঁড়াও বলছি। এইটুকুনি বয়সে মুখ দিয়ে পাকা পাকা কথা বের করছে, এখনো দুধের দাঁতও পড়েনি, অথচ অভদ্রের মতো ব্যবহার। মৌ বিছানার ওপাশে গিয়ে তড়িৎ গতিতে ঘুরে দাঁড়িয়ে মুখটা বাঁকিয়ে নিল, সত্যি কথা বললেও আমার দোষ, তাই না? চুপ করো অসভ্য মেয়ে, একবার যদি তোমায় হাতে নাতে ধরতে পারি তবে মেরে একদম তক্তা বানিয়ে ফেলবো, মনে রেখো। আপনি চুপ করুন অসভ্য পুরুষ, এই বালের কথা ছাড়া আর কি বা পারেন? ননসেন্স বলে কি? এমন বেয়াদব মেয়ে আমার কপালে জুটতে হলো। হে মাবুদ, দয়া হয় তুমি আমাকে নিজের কাছে তুলে নাও, নয়তো এই খাচ্চর মেয়েটাকে তুলে নাও। কথাটা মুখ থেকে বের হওয়া মাত্রই উজান নিজেই কেমন যেন থতমত খেয়ে গেল। এদিকে মৌ দৌড়াতে দৌড়াতে মাঝপথে থমকে দাঁড়িয়ে উজানের দিকে তাকিয়ে মুখটা বিশ্রীভাবে ভাঙালো। তারপর বিছানার অন্য পাশে গিয়ে দুহাতে নিজের কোমর শক্ত করে চেপে ধরে কর্কশ গলায় আওড়ালো, অন্যদের ভাতার তার বউয়ের সাথে কত রোমান্স করে, অথচ আমার ভাতার আমাকে দু চোখে সহ্য করতে পারে না। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনার সিস্টেমে কোনো প্রবলেম নেই তো আবার? নয়তো আমাকে বারবার ওপরে তুলে নিতে কেন বলেন? উজানের জোড়াভ্রু এবার কুঁচকে গেল। রাগে তার কপালের ও গলার শিরাগুলো স্পষ্ট ফুলে উঠেছে। এই মেয়েটা দিন দিন কতটা বেশরম আর অবাধ্য হয়ে যাচ্ছে। বয়সে এসে মৌয়ের চেয়ে বেশ অনেকটা বড়, অথচ মেয়েটার মনে সেই নিয়ে বিন্দুমাত্র ভয় বা সমীহ নেই। আচমকাই উজান আর কোনো কথা না বলে বাঘের মতো ক্ষিপ্ত গতিতে বিছানা পার হয়ে মৌকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ল। মৌ বিপদ টের পেয়ে পালানোর জন্য যেই না উল্টো দিকে এক দৌড় দিতে চাইল, ঠিক তখনই উজানের শক্ত হাতের টানে ভারসাম্য হারিয়ে সে সোজা বিছানার উপর হুড়মুড় খেয়ে আছড়ে পড়ল। আর ঠিক একই সাথে নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে মৌয়ের ঠিক গায়ের ওপর গিয়ে আছড়ে পড়ল উজান। আকস্মিক এই পতনে তীব্র ভয়ে আর লজ্জায় মুহূর্তের মধ্যে নিজের চোখ মুখ খিচে বন্ধ করে নিল মৌ। আর ঠিক তখনই উজানের ঠোঁট দুটো গিয়ে সরাসরি স্পর্শ করল মৌয়ের নরম ঠোঁটের কোলে। মুহূর্তের মধ্যেই মৌ যেন স্তব্ধ হয়ে গেল। তার সারা শরীরের ভেতর এক তীব্র অদ্ভুত ও অচেনা শিহরণ বিদ্যুৎ বেগে বয়ে গেল। সে নিজের দুহাত দিয়ে বেডশিট শক্ত করে খামচে ধরল। তার বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন আজ খাঁচা ভেঙে বেরিয়ে আসার জন্য পাগলের মতো লাফাচ্ছে। এদিকে উজান নিজের ঠোঁটে মৌয়ের উষ্ণ ছোঁয়া পেতেই কেমন যেন অবশ হয়ে গেল।
মৌয়ের ওই আকুল ভীত আর লালচে হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে উজান যেন এক পলকে অন্য কোনো এক চেনা অচেনা মায়াবী জগতে হারিয়ে গেল। সে পলকহীন স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মৌয়ের মুখের দিকে। তার গভীর চোখ জোড়া হুট করে আটকে গেল মৌয়ের ঠোঁটের ঠিক কোণায় থাকা ছোট্ট কুচকুচে কালো তিলটার ওপর। আবছা আলোয় তিলটা মেয়েটার মায়াবী মুখে বড্ড বেশি মানিয়েছে। উজান যুক্তির খাতিরে নিজেকে সরিয়ে নিতে চাইল, কিন্তু তার অবাধ্য মন ও শরীর যেন বারবার এই মায়াবিনীর দিকে তীব্রভাবে আসক্ত হয়ে পড়ছে। এক অদ্ভুত অনুভূতিতে তার ভেতরটা তোলপাড় হতে লাগল, যে মেয়েটা সারাদিন তাকে জ্বালিয়ে শেষ করে ফেলে, ঠিক এই মুহূর্তে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ শান্ত ও পবিত্র মায়াবিনী বলে মনে হচ্ছে উজানের। ঠিক তখনই নীরবতা ভেঙে মৌয়ের চোখের পাতা দুটো ধীরে ধীরে খুলে গেল এবং উজানের কানের কাছে অত্যন্ত ফিসফিসানি ও ভেজা গলায় ভেসে এলো, ভালোবেসে ফেলেন নাকি প্রফেসর সাহেব? মৌয়ের এই চপল কথায় মুহূর্তের মধ্যে ঘুর কাটল উজানের। সে তীব্রভাবে হকচকিয়ে উঠে শটান বিছানার ওপর দাঁড়িয়ে পড়ল। নিজেকে দ্রুত সামনে নিয়ে সে যখনই রুম ছেড়ে দূরে সরে যেতে চাইল, ঠিক তখনই বিদ্যুৎ গতিতে মৌ বিছানা থেকে উঠে উজানের হাতটা শক্ত করে টেনে ধরল। উজান কিছু বুঝে ওঠার আগে মৌ তাকে এক ঝটকায় ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল এবং বিদ্যুৎ গতিতে নিজে উজানের শক্ত বুকের ওপর আয়াস করে উঠে বসল। উজান নিচে শুয়ে থেকে মৌকে বারণ করার জন্য কিছু একটা বলতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সে যেন আবারও এক গভীর ঘোরে গোলকধাঁধায় আটকে গেছে। মৌ নিজের ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি ও বিজয়ী হাসি ঝুলিয়ে উজানের মুখের দিকে খানিকটা ঝুঁকে এলো। অত্যন্ত নরম ও দাবিদার কণ্ঠে শুধাল, প্রফেসর সাহেব, কবে বউ হব আমি আপনার? মৌয়ের কথাগুলো স্পষ্ট শুনতে পেল উজান, কিন্তু তার শরীরে কোনো প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা রইল না। সে আগের মতোই অপলক মুগ্ধ দৃষ্টিতে মৌয়ের চোখের দিকে তাকিয়ে রইল। মৌ এবার নিজের হাতটা বাড়িয়ে উজানের কপালে পরম মমতায় ধীরে ধীরে স্পর্শ করল এবং সেখানে নিজের উষ্ণ ঠোঁট দুটো ছুঁয়ে দিল। তারপর নিজের ছোট্ট ও নরম আঙুলগুলো দিয়ে উজানের পরিপাটি করে আঁচড়ানো চুলগুলো এলোমেলো করে দিয়ে এক চিলতে স্নান হাসল। অত্যন্ত নিচু ও আকুল স্বরে সে বলতে লাগল, আমি আপনার লক্ষ্মী বউটা হতে চাই প্রফেসর সাহেব। জানেন প্রফেসর সাহেব, আমি জীবনে কখনো এতটা বেহায়া হইনি যতটা প্রতিদিন আপনার প্রতি বেহায়া হচ্ছে। যে মৌ একসময় বন্ধুদের আড্ডায় বুক ফুলিয়ে সবাইকে বলতো সে নিজের চেয়ে বেশি গুরুত্ব জীবনে কখনো অন্য কাউকে দেবে না, কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে না, অথচ আজ দেখেন আমার পুরোটা জীবন, আমার বেঁচে থাকার একমাত্র ভরসা ও শেষ আশ্রয়স্থল আপনি নিজে হয়ে দাঁড়িয়েছেন। মৌয়ের চোখ দুটো এবার কানায় কানায় ভরে উঠল। সে উজানের শার্টের বোতামটা নিজের আঙুলে জড়াতে জড়াতে আরো ভাঙা গলায় বলল, খুব ইচ্ছে হয় জানেন আপনার ওই গম্ভীর মুখ থেকে অন্তত একটিবারের জন্য হলেও ভালোবাসি শব্দটা শুনতে। সেই আশায় প্রতিদিন আমার বুকটা ছটফট করে, কিন্তু দিন শেষে আপনার ডিকশনারিতে আমার জন্য শুধুই এক মস্ত বড় শূন্যতা। যদি কখনো দেখেন আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছি, আমার শেষ নিঃশ্বাসটুকু চলার অপেক্ষায় আছে, তখন আপনি শুধু আমাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে একটিবার বলবেন, ভালোবাসি মৌ। দেখবেন এই বেহায়া মেয়েটা শুধুমাত্র আপনার ওই ভালোবাসার লোভে আবারও আপনার কাছে ফিরে আসবে। মৌ উজানের বুকে নিজের হাতটা রেখে চোখ বন্ধ করে নিল। এই বেহায়া মেয়েটা শুধু আপনাকেই চায়, একদম পুরোপুরি নিজের করে চায়, যেখানে মৌ ব্যতীত অন্য কেউ আপনার প্রতি বিন্দুমাত্র অধিকার ফলাতে আসবে না। ভালোবাসি প্রফেসর সাহেব, ভীষণ 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 ভালোবাসি আপনাকে। উজান তখনও আগের মতোই নিথর দৃষ্টিতে মৌয়ের দিকে তাকিয়ে রইল। এতকাল এই মেয়েটার প্রতিটা বাচ্চামো আর পাগলামিতে সে ভীষণ বিরক্ত হতো। তার প্রতিটা কথা তার কানে কর্কশ শোনাত, অথচ আজ কেন জানি তার একটুও বিরক্ত লাগলো না। বরং তার অবাধ্য মন বলছিল এই বেহায়া মেয়েটার চোখের দিকে তাকিয়ে এভাবেই পুরোটা জীবন পার করে দেওয়া যায়। পর মুহূর্তে উজান নিজের ভেতরের প্রবল পুরুষালী ঘোর কাটিয়ে উঠল। সে মুখে আলতো করে নিজের বুক থেকে নামিয়ে বিছানার ওপর সোজা করে বসালো এবং নিজের তার একদম মুখোমুখি বসল। মৌয়ের অশ্রুসজল চোখের দিকে সরাসরি নিজের স্থির চোখ রেখে অত্যন্ত দৃঢ় ও গম্ভীর কণ্ঠে আওড়াল, শোনো মেয়ে, ভালোবাসা কোনো ছেলে খেলা বা পুতুল খেলার নাম নয়। তুমি এখনো বড্ড ছোট্ট, ইমেচিউর, তাই তুমি ভালোবাসার আসল নির্মম মানে জানো না। ভালোবাসা মানে হলো নিজের সাজানো সুন্দর জীবনটাকে নিজের হাতে ধ্বংস করা। আর একবার যদি এই জীবনের সুতো কেটে ধ্বংসের মুখে পড়ে যাও, তবে দুনিয়ার কোনো শক্তি তোমাকে আর টেনে তুলতে পারবে না।
মৌ নিজের চোখের কোণের অশ্রুটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। তারপর উজানের চোখের দিকে তাকিয়ে তীব্র আকুতি নিয়ে ডুকরে কেঁদে ওঠে। তবু আমি আপনার দেওয়া সেই ধ্বংসটুকুই নিজের জীবনে চাই প্রফেসর সাহেব। আপনার ভালোবাসা ধ্বংস হতেও আমার বিন্দুমাত্র আপত্তি নেই। উজান তার গভীর দৃষ্টি দিয়ে মৌয়ের ওই অশ্রু সচল ও জেদি মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বুক চিরে এক দীর্ঘ ও ভারী দীর্ঘশ্বাস ফেলল। এই অবুঝ মেয়েটাকে সে কিছুতেই জীবনের কঠিন সমীকরণগুলো বুঝিয়ে উঠতে পারে না। সে যতই মৌকে দূরে ঠেলে দিতে চায়, মেয়েটা যেন ততটাই তীব্র এক মায়াবী আকর্ষণে তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চাইছে। উজান আর কথা বাড়িয়ে বিতর্ক দীর্ঘায়িত করতে চাইল না। সে কিছুটা অতিষ্ঠ হয়ে বড় বড় শ্বাস ফেলে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং আবারও সোফায় গিয়ে নিজের ল্যাপটপের দিকে মনোযোগ দিল। তবে এবার আর মৌ উজানকে একটু বিরক্ত করতে গেল না। সে শান্ত হয়ে বিছানার ওপর দু হাঁটু মুড়ে বসে এক হাতে গালে দিয়ে অপলক চোখে সোফায় বসা উজানকে দেখতে লাগলো। তার চোখে তখন একরাশ মুগ্ধতা আর দাবিহীন ভালোবাসা। এদিকে ল্যাপটপের স্ক্রিনে কোডিং আর ভার্সিটির কাজের ফাঁকে ফাঁকে উজানও বারবার আর চোখে বিছানার দিকে তাকাচ্ছিল। প্রতিবারই সে দেখছিল মেয়েটা একটু নড়চড় না করে চাতক পাখির মতো তার দিকে চেয়ে আছে। এভাবে কেটে গেল প্রায় ঘন্টা দুয়েক। ঘড়ির কাঁটা যখন রাত 12টা, তখন উজান কাজ শেষ করে ল্যাপটপটা অফ করলো। সে মৌয়ের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা এখনো ঘুমায়নি, বিছানায় একাকী এপাশ ওপাশ করছে। মৌ কেন এমন ঘুমানোর জন্য ছটফট করছে আর কেনই বা সে একা ঘুমাতে পারছে না, তার কারণ উজান চৌধুরী খুব ভালো করে জানায়। উজান নিজের ঠোঁটের কোণে এক চিলতে নিঃশব্দ হাসি ফুটিয়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। তারপর ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে মৌয়ের পাশে ধপাস করে শুয়ে পড়ল। মৌ কিছু বুঝে ওঠার আগে উজান নিজের এক জোরালো ও শক্ত হাত বাড়িয়ে মৌকে টেনে সরাসরি নিজের চওড়া বুকের মাঝে নিয়ে এলো। বুকের মাঝে চেনা উষ্ণতা আর উজানের শরীরের ঘ্রাণ পাওয়া মাত্রই মৌয়ের সমস্ত ক্লান্তি যেন এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। সে একটু দ্বিধা না করে মুহূর্তের মধ্যে উজানের শক্ত বুকে নিজের নরম মুখটা গুজে দিল। আসলে কাউকে জড়িয়ে ধরে ঘুমানোটা মৌয়ের বহুদিনের পুরনো অভ্যাস। চৌধুরী বাড়িতে আসার আগে নিজের বাসায় সে সবসময় মেহেরকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাত। আর আজ এই চৌধুরী বাড়িতে এসে উজান চৌধুরী নামক এই খিটখিটে মানুষটা খুব অল্প দিনে তার বেঁচে থাকার প্রধান অভ্যাসে পরিণত হয়েছে। মৌ উজানের বুকে মুখ রেখে নিজের ছোট্ট ও ভেজা গলার অত্যন্ত আদরে সুরে ফিসফিস করল, আপনি অনেক ভালো প্রফেসর সাহেব, লাভ ইউ। কথাটা শেষ করতে করতেই মৌয়ের চোখের পাতা দুটো এক অদ্ভুত শান্তিতে ও ঘুমে বুঝে এলো। উজানের বুকে নিরাপদ আশ্রয়ে সে নিমিষেই গভীর ঘুমের দেশে তলিয়ে গেল। উজান নিজের বুকের ওপর মৌয়ের শান্ত নিঃশ্বাস অনুভব করে অন্ধকারে নিঃশব্দে ও পরম তৃপ্তিতে হাসল। তার নিজেরও জানা নেই কখন এই পুচকে মেয়েটা তার পাথরের হৃদয়ে কিছুটা অধিকার হরণ করে নিয়েছে। সে নিজের অলক্ষ্যে অত্যন্ত আলতো ও কোমল ছোঁয়ায় মৌয়ের রেশমি চুলগুলোর উপর হাত বুলিয়ে দিতে লাগলো। একসময় উজান নিজেও মৌকে বাহুবন্ধনে আগলে রেখে ঘুমের রাজ্যে পাড়ি জমালো। মেঘাচ্ছন্ন রাত, পুরো আকাশে জুড়ে কালো মেঘে আচ্ছন্ন। আজ আকাশটা যেন ভীষণ অভিমান করে বসে আছে। সেই অভিমানে হয়তো চাঁদেরও আজ দেখা মেলেনি। মাথার ওপরের সেই মেঘলা আকাশটার দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মেহের। রাত তখন বেশ গভীর, চারিদিক নিস্তব্ধ, অথচ এই অসময়েও মেহের একাকী ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এই চৌধুরী বাড়িটা তার ভীষণ পছন্দের একটা জায়গা হয়ে উঠেছে, কারণ এখানে সে নিজের মনের মতো করে থাকতে পারে। কেউ কখনো তার কোনো ইচ্ছেতে অধিকার প্রাচীর হয়ে দাঁড়িয়ে বাধা দেয় না। এত রাতে সে যখন ছাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখন আকবর মিয়া, যিনি সম্পর্কে উজানের চাচা এবং ইফাতের নিজের বাবা, তাকে এত রাতে ছাদে যেতে বারণ করেছিলেন বটে। তবে মেয়েটার মলিন মুখের দিকে তাকিয়ে তার ইচ্ছেতে আর জোর খাটাননি। এই অল্প কয়দিনের মধ্যেই মেহেরের প্রতি এক অন্যরকম পিতৃত্বের টান অনুভব করেন তিনি। নিজের কোনো কন্যা সন্তান নেই বিধায় মেহেরকে তিনি একদম নিজের মেয়ের মতোই স্নেহ করেন। তাই তো মেহেরের ছাদে আসার পর থেকেই গভীর রাতের মাঝেও সেই মানুষটা দূর থেকে বারবার উকি দিয়ে দেখে গিয়েছেন, যেন তার মা জননী একা একা ভয় পাচ্ছে কিনা। মেহের অবশ্য তার সেই স্নেহমাখা চাহনি বুঝতে পেরেছিল, তাই সে নিজে থেকেই তাকে হেসে বলেছিল সে যেন রুমে গিয়ে নিশ্চিন্তে ঘুমায়। এই পৃথিবীতে যদি তার জন্য সবচেয়ে নিরাপদ কোনো জায়গা থাকে, তবে তা হলো আপনাদের এই বাড়িটা। মেহেরের মুখে এমন ভরসার কথা শুনে আকবর চৌধুরী নিজের মনের সমস্ত চিন্তা কাটিয়ে কিছুক্ষণ আগে রুমে গিয়ে শুয়েছেন।
মেহের এবারে নিজের দৃষ্টি ঘুরিয়ে পাশের বিল্ডিং এর ছাদের দিকে তাকালো এবং তার ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটে উঠল। পাশের ছাদের একটা দোলনায় বসে এক কপতি পরম আনন্দে দুলছে আর গল্প করছে। এই চৌধুরী বাড়িতে আসার পর মেহেরের ওদের সাথে কয়েকবার কথা হয়েছে। দুজনেই ভালোবেসে একে অপরকে বিয়ে করেছে এবং এখন তারা হাজব্যান্ড ওয়াইফ। বেশ মানিয়েছে দুজনকে। কিন্তু ওই সুখী দম্পতিকে দেখতে দেখতেই আচমকা মেহেরের সেই হাস্যোজ্জ্বল মুখটা যেন নিমিষে কালবৈশাখীর কালো মেঘে ঢেকে গেল। ছাদের তীব্র ঠান্ডা বাতাসে এসে যেমন তার খোলা চুলগুলোকে উড়াতে লাগলো, ঠিক তেমনি তার ভেতরের ক্ষতবিক্ষত হৃদয়টাকেও চট করে এলোমেলো করে দিল। 5 বছর আগের সেই অনাকাঙ্ক্ষিত ও ভয়ঙ্কর কালরাত আজও তার পিছু ছাড়েনি। প্রতিনিয়ত সেই অতীতে মনের ভেতর এক গভীরে ক্ষত হয়ে রয়ে গিয়েছে। ঠিক তখনই মেহেরের নাসিকা কাপটে পুরুষালী পারফিউমের এক মিষ্টি ও চেনা ঘ্রাণ এসে ধাক্কা দিল। এই সুবাস বড্ড চেনা তার। সে আলতো করে ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই দেখল ইফাত এসে দাঁড়িয়েছে। মেহের এবার আর আগের মতো রাগ করে না, বরং ঝামটা দিয়ে চলে গেল না, বরং রেলিং ধরে আগের মতোই শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। এই চঞ্চল লোকটার সাথে তার মোটেও কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু লোকটা চুইংগামের মতো সারাক্ষণ তার পিছু ছাড়ে না। অবশ্য এতদিনে মেহের ইফাতের মধ্যে কোনো খারাপ বা কুৎসিত উদ্দেশ্য খুঁজে পায়নি। আর ঠিক সেই ভরসাতেই সে এখনো শান্ত হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। ততক্ষণে নীরবতা ভেঙে ইফাতের ভরাট কণ্ঠস্বর মেহেরের কানের কাছে ভেসে এলো, আই এম রিয়েলি সরি আমার ফুলকন্যা। ইফাতের মুখে এই একটি শব্দে মেহের থমকে যাওয়া হৃদয়ে হঠাৎই এক অজানা দোল দিয়ে উঠল। সে ঘাড় ঘুরিয়ে একরাশ গভীরতা নিয়ে ইফাতের চোখের দিকে তাকালো। ফুলকন্যা নামটা শুনতে ভীষণ কিউট আর মিষ্টি লাগে বটে, তবে নামটা যে তার এই অন্ধকারময় জীবনের সাথে বড্ড বেশি বেমানান। সে এক বিষাদময় তপ্ত হাসি আসল। নামটা ভীষণ সুন্দর, তবে এই সুন্দর উপাধিটা আমার মতো মেয়ের জন্য একদমই নয়। সেজন্য আপনি আমাকে মেহের নামেই ডাকতে পারেন। আর হ্যাঁ, হঠাৎ এত রাতে সরি বলার কারণটা জানতে পারি? মেহেরের মুখে কোনো রাগ বা বিরক্তি না দেখে ইফাতের ঠোঁটের কোণে এক চিলতে চঞ্চল হাসি ফুটে উঠল। মেহেরের কথার মাঝে আজ একটু বিরক্তির ছোঁয়া নেই। ইফাত ঠিক এতটুকুই চেয়েছিল মেয়েটার কাছ থেকে। সে নিজের মাথা চুলকাতে চুলকাতে চপল ছুঁড়ে আওড়ালো, তুমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলো কি করে, হ্যাঁ? আর তুমি কি জানো, যখন তুমি হাসো তখন দেখতে বড্ড বেশি কিউট লাগে তোমায়। মেহের এবার এক ভ্রু কুঁচকে ইফাতের দিকে তাকিয়ে বলল, ফ্লার্ট করছেন আমার সাথে? আরে না, আমি একদম সিরিয়াসলি বলছি। মেহের নিজের মুখটা ঘুরিয়ে আবারও সামনের ওই মেঘলা আকাশের দিকে তাকালো। বুক চিরে এক গভীর শ্বাস ছেড়ে উত্তর দিল, তা আপনার ডজন ডজন গার্লফ্রেন্ড বুঝিয়ে আজ অভিমান করে বসে আছে, তাই তাদের না পেয়ে আমার সাথে টাইম পাস করতে এসেছেন এখানে? আচ্ছা, তুমি কথায় কথায় ওইসব মেয়েদের কেন টেনে আনো বলো তো? শোনো ফুলকন্যা, এই গার্লফ্রেন্ড বলে আমার ডিকশনারিতে কোনো শব্দ নেই। ওরা আমার জাস্ট ফ্রেন্ড, ব্যাস। বুঝতে পেরেছি। এরপর দুজনেই কিছু সময়ের জন্য একদম চুপ হয়ে গেল। মেহের আকাশের দিকে তাকিয়ে থাকলেও ইফাতের অবাধ্য চোখ জুড়ে সমস্ত দৃষ্টি কিন্তু পুরোপুরি মেহেরের ওই মায়াবী মুখের উপরই আটকে ছিল। কেন যে তার এই চঞ্চল চোখ দুটো দুনিয়ার সব মেয়েকে বাদ দিয়ে শুধু এই শান্ত মেয়েটার কাছে থমকে যায়, তা ইফাত নিজেও জানে না। সে অনেক চেষ্টা করেছে মেহেরের থেকে দূরে থাকার, কিন্তু মন যেন কিছুতেই সায় দেয় না। যে ইফাত 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় বাড়ির বাইরে বন্ধুদের সাথে টই টই করে আড্ডা দিয়ে বেড়াত, জানিয়ে তার মায়ের অভিযোগের কোনো শেষ ছিল না, সেই ইফাত এখন 24 ঘন্টার মধ্যে হাতে গোনা মাত্র কয়েক ঘন্টা বাইরে থাকে আর বাকিটা সময় ঘরের কোণে কাটায়। আর এই জাদুকরী পরিবর্তনের মূল কারণ যে মেহের নিজেই, তা বাড়ির অন্য সবাই বুঝতে না পারলেও উজানের তীক্ষ্ণ চোখ কিন্তু ঠিকই ফাঁকি দিতে পারেনি। উজান অবশ্য বারণ করেনি, তবে সবকিছু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে বলেছে, কারণ একটা ভুল সিদ্ধান্ত যে পুরো লাইফটা এক নিমিষে ধ্বংস করে দিতে পারে তার জলজান্ত প্রমাণ তো উজান নিজেই। এই গভীর নীরবতার মাঝেই হুট করে ইফাতের পকেটে থাকা ফোনটা অনবরত কেঁপে উঠল। আজ এইটুকু সময়ে কম হলেও অন্তত 50 বারের ওপর ফোন এসেছে তার মোবাইলে, আর মেসেজের তো কোনো হিসেবই নেই। এই অনবরত নোটিফিকেশনের শব্দে ইফাত ভীষণ বিরক্ত হলো। মনে মনে ভাবলো, যেখানে সে নিজে থেকে কারো ফোন ধরছে না, সেখানে এই মেয়েদের এত মেসেজ দিয়ে বিরক্ত করার দরকার কি? ইফাতের ওই চরম বিরক্তিমাখা মুখের দিকে তাকিয়ে মেহের আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে খিলখিল করে হেসে উঠল। মেহেরের সেই মুক্ত ঝরানো হাসির দিকে তাকিয়ে ইফাতও নিজের সমস্ত বিরক্তি ভুলে নিঃশব্দে হেসে ফেলল। মেহের নিজের হাসি থামিয়ে বলল,
আপনার এত এত ভালোবাসার মানুষ আপনাকে মনে করে ফোন মেসেজ করছে, অথচ আপনি রোমিও সেজে এখানে দাঁড়িয়ে আছেন। তাদের সাথে কথা বলছেন না কেন? আরে চুপ করো তো। ওই অসভ্য মেয়েদের সাথে এখন আর বিন্দুমাত্র কথা বলতে ইচ্ছে করে না আমার। জানো, গত 1 সপ্তাহ থেকে আমি কারোর সাথে একটাও কথা বলিনি। সবার সাথে একদম অফিসিয়ালি ব্রেকআপ করে নিয়েছে। তবুও কিছু বেয়াদব মেয়ে নাছোড়বান্দার মতো আমাকে বিরক্ত করে যাচ্ছে। তবে আমি তো জানতাম ওইসব সুন্দরী মেয়েদের সাথে চ্যাট করতে আর ফ্ল্যাট করতে না পারলে আপনার মনে নাকি শান্তি মেলে না। ওটা শান্তি ছিল না ফুলকন্যা, ওটা ছিল একটা সস্তা নেশা। অবশ্য সেই সস্তা নেশা আমার মন থেকে এখন পুরোপুরি কেটে গিয়েছে। এখন আমার লাইফে এমন একজন বিশেষ মানুষ এসেছে যাকে ঘিরে এই চঞ্চল আমিটা বাকি জীবনটা শান্ত হয়ে কাটাতে চাই। তাকে নিজের করে পাওয়ার জন্য শুধু এই মেয়েদের নেশা কেন, আমার লাইফের যত রকমের বাজে অভ্যাস আছে আমি এক পলকে সব ছেড়ে দিতে রাজি আছি। মেহের ইফাতের চোখের সেই গভীর আকুলতা দেখতে পেল না, তাই মুচকি হেসে বলল, বেশ ভালো তো। তা আপনার সেই বিশেষ মানুষটার সাথে আমাকে কোনো একদিন একটু দেখা করিয়ে দিন তো। না মানে আমি তাকে পার্সোনালি একটু বলে দিতাম, যাতে সে আপনাকে সারাদিন এভাবে টই টই করে ঘুরতে না দিয়ে জলদি কোনো একটা জবে জয়েন করতে বাধ্য করে। ইফাত মুহূর্তের মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ দুটো উজ্জ্বল করে বলল, আমি কোনো জব বা বিজনেস করলে তুমি খুশি হবে ফুলকন্যা? আমার খুশির চেয়েও আপনার মা বাবা সবচেয়ে বেশি খুশি হবেন। তারা সবসময় চান তাদের একমাত্র ছেলে যেন এবার একটু সংসারী হয়ে তাদের পাশে এসে দাঁড়াক। ওকে ফাইন, আগামীকাল থেকে আমি ড্যাডের সাথে অফিসে যাব আর মন দিয়ে বিজনেস শিখব। এরপর মেহের আর কথা বাড়ালো না। রাতের শীতল বাতাসের গতি ধীরে ধীরে বাড়তে থাকায় তার শরীরটা কিছুটা কাঁপছিল। তাই সে রেলিং ছেড়ে পাশের দোলনাটায় গিয়ে বসত। ইফাতও কোনো দ্বিধা না করে ধীর পায়ে গিয়ে তার ঠিক পাশেই বসল। গত 1 সপ্তাহে এই মানুষটাকে মোটামুটি খুব কাছ থেকে চিনেছে মেহের। সে মনে মনে যতটা খারাপ ভেবেছিল লোকটা আসলে তেমন নয়, শুধু একটু ছন্নছাড়া আর অবাধ্য। এতকাল পুরুষ জাতির প্রতি মেহেরের মনে যে তীব্র ঘৃণা আর ভয় জন্মেছিল, চৌধুরী বাড়ির ছেলেদের ব্যবহার দেখে তা যেন এখন একটু হলেও কমতে শুরু করেছে। এই বাড়ির প্রতিটা ছেলেই একদম ভিন্ন ধাতুতে গড়া। তারা নারীদের সম্মান করতে জানে। ঠিক তখনই নীরবতা ভেঙে ইফাত আবারও ফিসফিস করে মেহেরের কানের কাছে মুখ এনে শুধালো, আচ্ছা ফুলকন্যা, এই মাঝরাতে একা একা অন্ধকার ছাদে চলে এলে তোমার একটুও ভয় করছিল না? যদি হুট করে কোনো ভূতপ্রেত চলে আসতো? মেহের এবার নিজের পুরো দৃষ্টিটা স্থির করে ইফাতের চোখের ওপর রাখল। তার ঠোঁটের কোণে আবারও সেই চিরচেনা বিষাদময় তপ্ত হাসিটা ফুটে উঠল। সে অত্যন্ত শান্ত ও গম্ভীর গলায় উত্তর দিল, তাস্তবা মেহের কোনো কাল্পনিক ভূতপ্রেতকে ভয় পায় না মিস্টার। সে যদি এই পৃথিবীতে কাউকে সবচেয়ে বেশি ভয় পায় তবে তা হলো এই নিষ্ঠুর পুরুষ জাতিকে, যারা নিজের স্বার্থের জন্য একটা মেয়ের আলোয় ভরা সুন্দর জীবনটাকে এক নিমিষে অন্ধকার নরক বানিয়ে দিয়েছিল। মেহেরের কথার ভেতর সেই তীব্র লুকানো ক্ষত টের পেয়ে ইফাতের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে অত্যন্ত নরম সুরে জিজ্ঞেস করল, সেজন্যই কি তাহলে তুমি এতদিন আমার সাথে একটাও কথা বলোনি, আমাকে এড়িয়ে চলেছ? কিন্তু কেন তুমি পুরুষ জাতিকে এত ভয় পাও ফুলকন্যা? কি হয়েছিল তোমার অতীতে? মেহের একটা দীর্ঘ শ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। সেসব কথা আপাতত মনের গহীন কোণেই লুকানো থাক, সময় হলে কোনো একদিন না হয় বলবো। কিন্তু তার আগে বলো, শুনলাম তুমি আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, কথাটা কি সত্যি? আপনাদের বাসায় মেহমান হয়ে রয়েছি আজ প্রায় 15 দিন হয়ে গেল। তাছাড়া আগামীকাল থেকে আমাদের কলেজও খুলে যাবে। তাই ভাবছি আমি কাল কলেজ শেষ করেই সরাসরি ফুপির বাসায় চলে যাব। ভাইয়াকে বলে দিয়েছি, সে এসে আমার জিনিসপত্রগুলো নিয়ে যাবে। মাত্র 15 দিনে কি ওইভাবে নিজের বাড়ি ছেড়ে চলে যায়? বোনের বাড়িতে এত বেশি দিন থাকতে নেই। মেহেরের দোলনায় দুলতে দুলতে বলল। ইফাত মেহেরের কথা শুনে নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে অত্যন্ত নিচু স্বরে বিড়বিড় করে আওড়াল, তাহলে নিজের শ্বশুরবাড়ি বানিয়ে ফেলো। মেহের ইফাতের সেই অস্পষ্ট কথা পুরোপুরি বুঝতে না পেরে নিজের জোড়াভ্রু কুচকে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কিছু বললেন আপনি? না না, কিছু বলিনি। অনেক রাত হলো, আকাশে মেঘও বাড়ছে, চলো এবার নিচে নামা যাক। মেহের ইফাতের পায়ে পা মিলিয়ে নিচে নেমে গেল, আর ইফাত আর চোখে বারবার মুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ উজানের ভার্সিটির প্রথম দিন, তাই আগেই রেডি হয়ে ড্রয়িং রুমে হাজির হয়। তারপর ধীরে ধীরে আরিয়ানের পাশে গিয়ে বসল। সোফার অন্য প্রান্তে বসে আরাম করে সকালের গরম চায়ে চুমুক দিচ্ছেন আরিফুল চৌধুরী ও আকবর চৌধুরী। উজান সোফায় বসে কোনো দিকে না তাকিয়ে এক মনে নিজের ফোনের স্ক্রিন স্ক্রল করতে লাগলো। ঠিক তখনই আরিফুল চৌধুরী চায়ের কাপটা পিরিজে রেখে ছেলের দিকে তাকিয়ে অত্যন্ত রহস্যময় এক হাসি দিয়ে বলে উঠলেন, কিরে বাপ, গত রাতের ঘুম কেমন হলো তোর?
বাবার মুখ থেকে হুট করে এমন অদ্ভুত ও বাঁকা প্রশ্ন শুনে উজান নিজের জোড়াভ্রু কুঁচকে তাকালো। সকাল সকাল বাবা হঠাৎ তাকে ঘুমের ব্যাপারে কেন এমন জেরা করছেন তার মাথায় ঠিক ঢুকলো না। সে নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব নিচু রেখে সংক্ষেপে জবাব দিল, কেমন আবার হবে, রোজ যেমন স্বাভাবিক ঘুম হয় গত রাতেও তেমনই হয়েছে। আরিফুল চৌধুরী এবার সোফারে আরো একটু ঝুঁকে এসে চোখ টিপে বললেন, একদম ঠিকঠাক শান্তিমতো ঘুমটা হয়েছে তো? বাবার এই মাত্রা অতিরিক্ত কৌতূহল আর চপলের চাহনি দেখে উজান এবার পুরোপুরি বিরক্ত হলো। সে ফোনটা পকেটে পুরে ফিসফিস করলো, ড্যাড, সকাল সকাল দয়া করে আমার সাথে ফাজলামো করো না তো। নিজের জোয়ান ছেলেকে সব সময় সবার সামনে এমন লজ্জাজনক প্রশ্ন করতে তোমার একটু বাধ্য না? ছি। আরে এতে আবার লজ্জা করতে যাবে কেন? হ্যাঁ, আরিফুল চৌধুরী বুক ফুলিয়ে মুখম জবাব দিলেন। বাবার এমন তেরিবেরি উত্তরের পর উজানের অবস্থা এখন একদম বেহাল। মনে মনে ভাবল তার কপালটাই আসলে মন্দ। একদিকে ঘরে আছে তার ফাজিল বউ, তো অন্যদিকে নিজের ঘরের ভেতরে বসে আছে সবচেয়ে বড় শত্রু নিজের জন্মদাতা বাপ। রুমে থাকলে বউ সারাদিন জ্বালিয়ে মারে, আর একটু শান্তির জন্য বাইরে বের হলে এই বাবা নামক শত্রু পেছনে লেগে থাকে। উজানকে চুপ থাকতে দেখে আরিফুল চৌধুরী এবার মুখটা বাঁকিয়ে ভেঙচি কেটে বলে উঠলেন, ছি, তুই আমার ছেলে ভাবতেও লজ্জা লাগে। বিয়ের 2 সপ্তাহ হয়ে গেল, এখনো দাদা হওয়ার সুখবর দিতে পারলি না শালা। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কেমন ছেলে পয়দা করলাম আমি, ছি ছি। বাবার মুখ থেকে সবার সামনে শালা উপাধি শোনা মাত্রই উজান সোফা থেকে এক প্রকার ছিটকে দাঁড়িয়ে চিৎকার করে উঠল। সকাল সকাল এই টর্চার সে আর নিতে পারছে না। সে ডাইনিং স্পেসের দিকে তাকিয়ে বাচ্চার মতো চেঁচিয়ে ডাকল, আম্মু, ও আম্মু, তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও তো তোমার এই শয়তান জামাই সকাল সকাল আমার সাথে কেমন জঘন্য ব্যবহার করছে। ঠিক সেই মুহূর্তে কিচেন রুম থেকে খাবারের প্লেট হাতে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলেন মৌসুমী চৌধুরী। এসে নিজের স্বামীর দিকে চোখ রাঙিয়ে তীব্র ঝাঁঝালো গলায় বললেন, তুমি আবার সাত সকালে আমার ছেলেটার পেছনে লেগেছ। ছেলেটার আজ ভার্সিটির প্রথম দিন, নতুন করে ক্লাস নেবে, মনটা ফ্রেশ রাখা দরকার। তোমার বুড়ো বয়সের ফাজলামো আর বিরক্ত করা একটুও বাদ যায় না। বউয়ের এই বাঘিনী রূপ দেখে আরিফুল চৌধুরী মুহূর্তের মধ্যে মিয়ে গেলেন। সে আমতা আমতা করে বললেন, আরে না মৌসুমী, তুমি ভুল বুঝছো, আমি তো ওকে জাস্ট। তুমি একদম চুপ করো। আর একটা বাড়তি কথাও যদি তুমি আমার ছেলের উদ্দেশ্যে বলেছ, তবে আজ তোমার কপালে কোনো ভাত জুটবে না বলে দিলাম। বউয়ের মুখে ভাত বন্ধের হুমকি শোনা মাত্রই আরিফুল চৌধুরী একদম ভেজা বেড়ালের মতো চুপসে গিয়ে সোফায় সোজা হয়ে বসলেন। বাবার এই করুণ দশা দেখে উজানা নিজের হাসি চেপে রাখতে পারল না। সে সোফায় বসে শব্দ করে হেসে উঠল এবং বাবার দিকে তাকিয়ে টিটকারি সুরে বলল, কি হলো ড্যাড, এখন একেবারে চুপ মেরে গেলে কেন? এসেছে আমার সাথে লাগতে। মৌসুমী চৌধুরী তখন উজানের পাশে বসে তাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলেন। ঠিক তখনই পাশে বসা আরিয়ান উজানের গলার দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতে হঠাৎ অত্যন্ত গম্ভীর ও রসাত্মক সুরে বলে উঠল, আচ্ছা ভাই, তোর গলার ডান পাশে ওটা কিসের কামড় দিয়েছে রে? লাল হয়ে ফুলে আছে যে। সবার সামনে আরিয়ানের এমন মারাত্মক ও বোমা ফাটানো প্রশ্নে উজান মুখের খাবার গিলতে গিয়ে একদম থমকে গেল। সে বিষম খাওয়ার মতো অবস্থা করে সাথে সাথে নিজের এক হাত দিয়ে গলার সে নির্দিষ্ট অংশটা চেপে ধরল। হ্যাঁ, সেখানে স্পষ্ট একটা লালচে কামড়ের দাগ বসে আছে। গতরাতে ঘুমানোর ঘোরে মহাশয় উজানকে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় হঠাৎ করেই উজানের গলাটাকে চিকেন লেগ পিস ভেবে সজোরে কামড় বসিয়ে দিয়েছিল। এটা নিয়ে আজ সকালে ঘুম থেকে ওঠার পর দুজনের মধ্যে তুমুল ঝগড়া আর যুদ্ধ হয়ে গিয়েছে। আর সেই রাগে ক্ষোভে মেজাজ গরম করে নিচে নামতে এখন সবার সামনে এই নতুন কাণ্ড। উজান নিজের লজ্জাটুকু রাগ দিয়ে ঢাকার চেষ্টা করে আরিয়ানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে চরম হুমকি দিল, ভাইয়া, বেশি কথা বললে তোমাকে আজ এমন জায়গায় লাথি মারবো যে সারাদিন মানুষের সামনে মুখ লুকিয়ে ঘুরে বেড়াতে হবে, মনে রেখো। আরিয়ানের কথার খেই ধরে এবার ছোট চাচা আকবর চৌধুরীও নিজের চশমাটা নাকের উপর ঠিক করে কৌতূহলী গলায় বললেন, সত্যি তো, আরিয়ান তো ভুল কিছু বলেনি। এভাবে কিসের দাগ হলো তোর গলায়? মশা তো এত বড় কামড় দেয় না। আরিয়ান হাসতে হাসতে বলে, এখনো বুঝলে না ছোট চাচ্চু, নতুন নতুন বিয়ে করেছে, রুমে একদম ব্র্যান্ড নিউ বউ এসেছে, সো গলায় এমন মশা মাছের কামড়ের দাগ তো একটু একটু থাকবেই। অথচ আমাদের সামনে জেন্টলম্যান সেজে এমন ভান ধরে থাকে যেন কত বড় সাধু পুরুষ। ভাইয়া। ততক্ষণে আরিয়ান দৌড়ে তুবার কাছে চলে গেল। একটুর জন্য প্রাণটা বেরিয়ে যায়নি। হঠাৎ সবার দৃষ্টি গিয়ে আটকে গেল ড্রয়িং রুমের সিঁড়ির মুখে। ফরমাল শার্ট প্যান্ট পরে ধীর পায়ে নিচে নেমে আসছে ইফাত।
তাকে ওভাবে দেখে ড্রয়িং রুমের হাসির রোল এক নিমিষে স্তব্ধ হয়ে গেল। সবার চোখ যেন ছানা পড়া। যে ছেলে প্রতিদিন দুপুর 12টা কিংবা 1টার আগে ঘুম থেকে চোখই মেলে না, সেই কুঁড়ে ও ছন্নছাড়া ছেলেটা আজ সকাল 8টার মধ্যে নিজে থেকে ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে নিচে নামছে। এটা যেন কারো বিশ্বাসই হতে চাইছিল না। ইফাত অবশ্য কারো দিকে ফিরেও তাকালো না। সে সোজা ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল, যেখানে তার মা ইমরোজা চৌধুরী সকালের নাস্তা সার্ভ করছিলেন। ইফাত টেবিলের দিকে এগিয়ে গিয়ে কোনো কথা না বলে হঠাৎ করেই একটু নিচু হয়ে মায়ের পা ছুঁয়ে পরম শ্রদ্ধায় সালাম করলো। তারপর পাশে দাঁড়ানো বড় আম্মা অর্থাৎ আরিয়ান উজানের মা মৌসুমী চৌধুরীর পা ছুঁয়েও সালাম করলো। আকস্মিক এই কাণ্ডে দুই মায়ের কেউই তড়িঘড়ি করে পিছিয়ে যাওয়ার সুযোগ পেলেন না। ইমরোজা চৌধুরী ছেলের এমন অভাবনীয় পরিবর্তনে চোখ দুটো মুছলেন। তারপর পরম মমতায় ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে মুচকি হাসলেন। পাগল ছেলে আমার, এভাবে হুট করে পা ছুঁয়ে সালাম করতে নেই আব্বা, এতে পাপ হয়। ইফাত মায়ের বুক থেকে মাথা তুলে মায়ের দুই হাত নিজের হাতের মুঠি নিয়ে অত্যন্ত নরম সুরে বলল, কে বলেছে তোমায় এই ভুল কথা আম্মু? যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতে লুকিয়ে থাকে, সেই পুণ্যময় পায়ে সালাম করা যদি পাপ হতো, তবে আল্লাহ তাআলা কখনোই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতে লিখে দিতেন না। তুমি আমার মা, আমার আম্মু, আমার জন্মদাত্রী জননী। ছেলের মুখ থেকে এমন পরিণত ও সুন্দর কথা শুনে ইমরোজা চৌধুরীর চোখ দুটো আনন্দে কানায় কানায় ভরে উঠল। তিনি পরম আদরে ছেলের কপালে একটা স্নেহের চুমুক খেয়ে মনে মনে হাসলেন। যাক, অবশেষে তারই ছন্নছাড়া অবাধ্য ছেলেটা তবে তার অন্ধকার ও দিশাহীন জীবন থেকে আলোর পথে বেরিয়ে আসতে পেরেছে। তিনি ইফাতের দিকে কিছুটা ঝুঁকে অত্যন্ত নিচু ও ফিসফিসানি স্বরে আওড়ালেন, তোর মনের ভেতরের সেই পবিত্র আশা আল্লাহ খুব জলদি পূরণ করুক আব্বা। আমি মা হয়ে আজ অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে এটাই চাই, তিনি নিশ্চয়ই একজন মায়ের আকুতি কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না। ইফাত মায়ের কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে এক মায়াবী মৃদু হাসল। সে মেহেরের দেওয়ায় সেই রূপান্তরের কথা মনে করে মনে মনে এক নতুন শক্তি পেল। এরপর সে বড় আম্মার সাথেও মিষ্টি করে কুশল বিনিময় করে সোজা এসে আরিয়ানের সামনে দাঁড়ালো। তারপর নিজের চপল ভাবনাটা সম্পূর্ণ লুকিয়ে মুখে একরাশ গম্ভীরতা ফুটিয়ে আওড়ালো, ভাইয়া তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাবে। আরিয়ান মুখের পরোটা চিবানো বন্ধ করে নিজের জোড়া ভ্রু কুচকে বোকার মতো তাকালো। যাবো মানে কি বলছিস এসব? ভাইয়া প্লিজ অন্তত আজ একটু সিরিয়াস হতো। আরে আমি আবার কি করলাম? আর তুই এত সকাল সকাল কর্পোরেট লুক নিয়ে রেডি হয়ে বা কোথায় যাওয়ার জন্য আমায় তাড়া দিচ্ছিস শুনি? কোথায় আবার, আজ থেকে তোমার সাথে রোজ অফিসে যাব। বয়স তো কম হলো না, এবার তো কিছু একটা করা উচিত, তাই না? হোয়াট? ডাইনিং টেবিলের ওপাশ থেকে সোফা ছেড়ে এক সজোরে চিৎকার দিয়ে উঠলেন ইফাতের বাবা আকবর চৌধুরী। চায়ের কাপটা তার হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো। যে ছেলে নিজের হাতে এক গ্লাস পানি পর্যন্ত গড়িয়ে খায় না, বাসার একটা ছোট কাজ করতে বললে সারা বাড়ি মাথায় তোলে, সেই ছন্নছাড়া ছেলে আজ থেকে রোজ সকালে অফিসে যাবে, এটা ভাবাও যেন এক মস্ত বড় অলৌকিক ঘটনা। ইফাত একরাশ বিরক্তিমাখা দৃষ্টি নিয়ে তার বাবার দিকে তাকালো। এই বাড়িতে কোনো ভালো কাজ করতে গেলেও বিপদ। যখন সে সারাদিন বন্ধুদের সাথে টই টই করে ঘুরে বেড়াতো, কোনো কাজ করতো না, তখন সবাই তাকে বকাঝকা করত। আর আজ যখন সে নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে, তখন সবাই তাকে নিয়ে রসিকতা করছে। ড্যাড, তুমি আসলে কি বলতে চাও বলো তো? যখন তুমি নিজে থেকে আমায় বারবার অফিসে যাওয়ার জন্য জোর করতে, তখন আমি যাইনি, সেটা আমার ভুল ছিল। কিন্তু আজ যখন আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে অফিসে যেতে চাচ্ছি, তখনও তোমাদের এত প্রবলেম? আর হ্যাঁ ভাইয়া, শোনো, আজই অফিসে গিয়ে আমার মাসিক স্যালারি কত হবে তা ফিক্সড করে দেবে। আমি আর আজ থেকে বাপ ভাইয়ের পকেটের ফ্রিতে দেওয়া টাকায় এক আনাও চলবো না। অফিসে বাকি সব কর্মচারীদের যেমন যোগ্যতা অনুযায়ী স্যালারি দাও, আমাকেও ঠিক তেমনটাই দেবে, বুঝলে? আকবর চৌধুরী ছেলের এই রুদ্র ও পরিণত রূপ দেখে সম্পূর্ণ চমকে গেলেন। ছেলের মুখের উপর এমন গম্ভীর ও দায়িত্বশীল কথা তিনি এত বছরও শুনেননি। তবে ছেলের এই জেদ দেখে তার মনের ভেতর এক বিশাল আনন্দের বন্যা বয়ে গেল। মনে মনে ভাবলেন, দেরি হলেও ছেলেটা অবশেষে নিজের ভবিষ্যৎ আর জীবনের মূল্য বুঝতে পেরেছে। এদিকে উজানের সোফা থেকে উঠে দাঁড়ালো। সে ইফাতের দিকে এগিয়ে গিয়ে তার কাঁধে একটা আলতো চাপড় দিয়ে মৃদু হেসে বলল, বেস্ট অফ লাক দোস্ত, তোর এই নতুন শুরুর জন্য অনেক শুভকামনা রইল। আচ্ছা আমি এবার আসি, লেট হয়ে যাচ্ছে। উজান সদর দরজার কাছাকাছি যেতেই ঠিক তখনই কোথা থেকে মৌ তড়িৎ গতিতে জেলের মতো ছুটে এসে পেছন থেকে উজানকে শক্ত করে জড়িয়ে ধরল। বেচারা উজান আকস্মিক এই অতর্কিত আক্রমণে তীব্র ভয়ে আর আতঙ্কে এক লাফে প্রায় 2 হাত দূরে সরে গেল।
পরক্ষণেই পেছনে তাকিয়ে মৌকে দেখে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুক থেকে এক মস্ত বড় ভয়ের খাঁচা নেমে গেল। সে নিজের বিরক্তি মাখার চোখ দুটো বড় বড় করে রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, এই ইডিয়েট মেয়ে, সকাল সকাল আমাকে এভাবে হার্ট অ্যাটাক করিয়ে মার্ডার করতে চাও? আর বাসার সবার সামনে এভাবে জড়িয়ে ধরলে কেন? লজ্জা শরমের মাথা কি একদম চিবিয়ে খেয়ে ফেলেছ? মৌ উজানের ওই রাগী ধমক শুনে বিন্দুমাত্র দমল না, বরং নিজের ওড়নাটা আঙুলে জড়াতে জড়াতে বলে, সবসময় শুধু শুধু আমার ওপর এমন চিল্লাবেন না তো। আমি কি ইচ্ছে করে সবার সামনে আপনাকে এভাবে জড়িয়ে ধরেছি নাকি? আর একটু প্লিজ আমার সাথে রুমে চলুন। এই মেয়ে, তোমার প্রবলেম কি? একটু আগে আমার সাথে অত বড় ঝগড়া করলে, আর এখন আবার কোন আকেলে আমায় রুমে যেতে বলছো? রুমে আরশোলা ঢুকেছে, প্লিজ চলুন আমার সাথে, আমার বড্ড ভয় করছে। সামান্য একটা আরশোলা দেখে তোমার এত ভয়? আর আমি এখন কোনো মতেই তোমার সাথে উপরে যেতে পারবো না। আমার ভার্সিটিতে প্রথম ক্লাস আছে। তোমার ভয় লাগলে তুমি অন্য কোথাও গিয়ে চুপচাপ বসে থাকো। প্লিজ প্রফেসর সাহেব, একটিবারের জন্য চলুন না, প্লিজ প্লিজ প্লিজ। মৌ এবার উজানের শার্টের হাতা ধরে একদম ঝুলে পড়ল। উজান ডাইনিং টেবিলের দিকে এক পলক তাকালো, তারপর সে এক দীর্ঘশ্বাস ফেলে মৌয়ের পিছু পিছু আবার দোতলার রুমের দিকে পা বাড়ালো। উজান রুমে প্রবেশ করা মাত্রই মৌ তড়িঘড়ি করে পেছনের দরজাটা লক করে দিল এবং উজান কিছু বুঝে ওঠার আগেই তাকে সজোরে এক ধাক্কা দিয়ে বিছানার ওপর ফেলে দিল। উজান বিছানায় আছড়ে পড়ার সাথে সাথে মৌ নিচে এক লাফে এসে উজানের চওড়া বুকের উপর পুরোপুরি শুয়ে পড়ল। মৌয়ের এমন আকস্মিক ও মারাত্মক কাণ্ডে উজান একদম স্তব্ধ ও আহম্মক হয়ে রইল। সে মৌকে নিজের গায়ের ওপর থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করল, কিন্তু সরাতে পারল না। মৌ নিজের ছোট ছোট দু হাত দিয়ে উজানের শার্ট এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে যেন কোনোভাবে তাকে ছাড়ানো যাবে না। উজান এবার দাঁতে দাঁত পেশে চেঁচিয়ে উঠল, এই ফাজিল মেয়ে, তুমি না নিচে বললে রুমে আরশোলা ঢুকেছে, কিন্তু এখন তো দেখছি তুমি রুমে এনে আমার সাথে চরম ফাজলামো করছো। এক্ষুনি নামো আমার ওপর থেকে। মৌ উজানের ধমক শুনে এবার নিজের মুখটা একটু উপরে তুলল। তার ঠোঁটের কোণে তখন এক মায়াবী ও চপল মুচকি হাসি। সে কোনো কথা না বলে অত্যন্ত পরম মমতায় উজানের ধারালো চিবুকের ওপর আলতো করে নিজের উষ্ণ ঠোঁট দুটো ছুঁয়ে দিল। উজান একদম বিস্ময়কর ও স্তম্ভিত দৃষ্টিতে মৌয়ের মুখের দিকে তাকিয়ে রইল। তার মগজ যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মেয়েটা দিন দিন কতটা অভদ্র আর বেহায়া হয়ে যাচ্ছে। কোনো বারণ বা ধমক সে কানেই তোলে না। উজান নিজের চোখ দুটো রাঙিয়ে কঠোরভাবে তাকালো, তবুও মৌয়ের মধ্যে সেই নিয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ বা ভয় দেখা গেল না। সে উজানের কানের লতের কাছে নিজের ঠোঁট দুটো ঠেকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে অত্যন্ত ফিসফিসানি স্বরে আওড়ালো, ভালোবাসি, ভীষণ ভালোবাসি আমার প্রফেসর সাহেব। মৌয়ের মুখ থেকে ওই ভালোবাসি শব্দটা শোনা মাত্রই উজানের মুখের রং পাল্টে গেল। সে তীব্র এক ঝটকায় তড়িৎ গতিতে মৌকে নিজের বুকের উপর থেকে ধাক্কা দিয়ে পাশে ফেলে দিল। উজান এত জোরে ঝটকা দিয়েছিল যে মৌ সামলাতে না পেরে বিছানা থেকে ছিটকে সোজা শক্ত মেঝের উপর আছড়ে পড়ল। আর মেঝের কোণে আঘাত লাগা মাত্রই ব্যথায় কোকানি দিয়ে ঘুমিয়ে উঠল সে। মৌয়ের ওই যন্ত্রণাকাতর কণ্ঠস্বর শোনা মাত্রই উজানের ভেতরের সমস্ত রাগ আর জেদ কর্পূরের মতো উড়ে গেল। সে তীব্র এক অনুশোচনা বুকে নিয়ে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে মেঝের উপর মৌয়ের সামনে হাঁটু গেড়ে বসল। নিজের দুই হাত দিয়ে মৌয়ের গাল দুটো ছুঁয়ে আকুল ছড়ে বলে উঠল, আই এম রিয়েলি সরি পিচ্চি। আমি সত্যি বুঝতে পারিনি যে আমার ধাক্কাটা এত জোরে লাগবে। অনেক বেশি লেগেছে তাই না? কোথায় লেগেছে আমায় দেখাও। এই বলেই উজান আর কোনো কথা না বাড়িয়ে মৌকে নিজের বাজা কোলে তুলে নিল এবং বিছানার ওপর সাবধানে বসিয়ে দিল। উজান অত্যন্ত উদ্গ্রীব ও বেকুল হয়ে মৌয়ের হাত পা ভালো করে পরীক্ষা করতে লাগলো, মেয়েটা কোথাও বড় কোনো আঘাত পেয়েছে কিনা। ঠিক তখনই তার তীক্ষ্ণ চোখ দুটো আটকে গেল মৌয়ের ডান পায়ের গোড়ালির উপর। সেখানে একটা বড়সড় নীলচে কালশিটে দাগ পড়ে আছে, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো জায়গায় মারাত্মক হোঁচট খাওয়ার কারণে এমনটা হয়েছে। উজান এবার অত্যন্ত রাগান্বিত ও উৎকীর্ণ কণ্ঠে আওড়ালো, স্টুপিড গার্ল একটা, এখানে কিভাবে এত বড় কালশিটে দাগ ফেলে ব্যথা পেলে? হ্যাঁ, ওটা কালকে দুপুরে দৌড়াতে গিয়ে পা মচকে গিয়েছিল। উজান আর এক সেকেন্ডও দেরি না করে রুম থেকে ফার্স্ট এইডের বক্সটা এনে বিছানায় বসত। সে নিজের ঠান্ডা হাত দিয়ে মৌয়ের সেই আঘাতপ্রাপ্ত লাল নীল হয়ে যাওয়া জায়গায় মলম দিয়ে অত্যন্ত আলতো হাতে মালিশ করে দিতে লাগলো। মালিশ করার মাঝে তার ভেতরের রাগটা আবারও উড়ে উঠল, আস্ত একটা ফাজিল তুমি, নিজের হাত পায়ের কোনো ব্যালেন্স নেই তোমার। সারাদিন পুরো বাসা জুড়ে বানরের মতো এত দৌড়দৌড়ি কেন করো শুনি? একটু সোজাভাবে শান্ত হয়ে চললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? এজন্যই তো কালকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলে। তুমি জানো তোমার যদি কোনো বড় ক্ষতি হয়ে যায় তবে আমার। উজান কথা বলতে বলতে মাঝপথেই হঠাৎ থেমে গেল। আমার কিছু হলে আপনার কি হতো প্রফেসর সাহেব? মৌ উজানের চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা করল। মৌয়ের এই সরাসরি প্রশ্নে উজান নিজের ভেতরের বেকুলতা টের পেয়ে চট করে স্বাভাবিক হলো।
তারপর তোতলা তোতলা স্বরে বলল, আমার আমার আবার কি হবে? আমার কিচ্ছু হবে না। তুমি আমার কেউ হও না যে তোমার কিছু হলে আমার দুনিয়া উল্টে যাবে। তাছাড়া তোমার যদি কোনো ক্ষতি হয় তবে আম্মু আর ড্যাড মিলে আমাকে এই চৌধুরী বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। সবাই ভাববে আমি ইচ্ছে করে তোমায় আঘাত করেছি। দেখি পাটা সোজা করো তো। এখন হাঁটতে কোনো প্রবলেম হচ্ছে না তো তোমার? মৌ এবার এক অদ্ভুত ও অবাক দৃষ্টিতে উজানের এই রূপের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, এই অদ্ভুত মানুষটার মুখে সারাদিন দাবি করে সে মৌকে একটুও ভালোবাসে না, অথচ তার প্রতি উজানের এই যত্ন আর কেয়ারিং তো অন্য কথা বলে। মৌ যদি কোনোদিন রাগ করে না খেয়ে ঘুমিয়ে পড়ে, তবে এই উজান মাঝরাতে তাকে ঘুম থেকে তুলে নিজের হাতে লোকমা খাইয়ে দেয়। মৌ উজানের বুকে না জড়িয়ে ঘুম আসে না বলে সে রোজ রাতে শত কাজ থাকলেও জলদি বাসায় ফিরে মৌকে নিজের থেকে বুকে টেনে নিয়ে ঘুমায়। মৌয়ের জামা কাপড় থেকে শুরু করে তার প্রয়োজনীয় প্রতিটা ছোটখাটো জিনিস সে মুখে চাওয়ার আগেই উজান অলৌকিকভাবে তার চোখের সামনে এনে হাজির করে। তবুও এই মানুষটা নাকি মৌকে ভালোবাসে না। এটা কি আদৌ কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব? হয়তো সম্ভব, কিংবা হয়তো এক মস্ত বড় মিথ্যা অহংকার। মৌ এবার অত্যন্ত নরম স্বরে ডাকল, প্রফেসর সাহেব। উজান ফার্স্ট এইডের বক্সটা ঘুচিয়ে বলল, বলো। আপনি তো আমায় একটু ভালোবাসেন না, তাহলে কেন আমার এত যত্ন করেন? আমি মরে গেলেও তো আপনার জীবনে কোনো ফারাক পড়ার কথা না, কিন্তু আমি একটুখানি আঘাত পেলে আপনি কেমন পাগল পাগল হয়ে যান। এরপরেও কি বলবেন আপনি আমায় সত্যি সত্যি ভালোবাসেন না? মৌয়ের এই অকাঠ্য ও তীক্ষ্ণ প্রশ্নে উজান এক মুহূর্তের জন্য পুরো থমকে গেল। মেয়েটা বয়সে ছোট হলে কি হবে, মাঝে মধ্যে এমন কিছু কথা বলে যা সরাসরি বুকে গিয়ে আঘাত করে। উজান বিছানা থেকে উঠে মৌয়ের একদম পাশে গিয়ে বসল। মৌ এক দৃষ্টিতে তার চোখের ভাষা পড়ার চেষ্টা করছিল। উজান নিজের ভেতরের এক তীব্র তপ্ত দীর্ঘশ্বাস ফেলে মাথাটা সামান্য উঁচু করে উঠিয়ে তুলে অত্যন্ত দৃঢ় গলায় উত্তর দিল, শোনো পিচ্ছি, তোমায় আমি মন থেকে নিজের বউ হিসেবে কখনো না মানলেও সামাজিকভাবে বা আইনগতভাবে তুমি এখন আমার বিবাহিতা স্ত্রী। তাই আমার জীবনে তুমি হলে জাস্ট একটা রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি শব্দটার মানে বোঝো তুমি? এর মানে হলো তুমি আমার দায়িত্ব। পৃথিবীর একটা পুরুষ মানুষ সব কিছু এড়িয়ে যেতে পারলেও তার ঘাড়ে আসা দায়িত্ব সে কখনো এড়িয়ে যেতে পারে না। আমি তোমার যত্ন করি, তোমার দায়িত্ব নেই। তোমার সাথে একই বিছানায় ঘুমাই, তার মানে এই নয় যে আমাদের মধ্যকার এই জোরপূর্বক সম্পর্কের কোনো উন্নতি হবে। আমরা আজ যেমন আছি আমাদের ফিউচারেও আমাদের সম্পর্কটা ঠিক এমনই থাকবে। তবে তোমার যদি মনে হয় যে এই নামমাত্র সম্পর্ক থেকে তুমি তোমার বউয়ের পূর্ণ অধিকার বা ভালোবাসা পাচ্ছ না, তবে তুমি চাইলে আমার লাইফ থেকে চিরকালের মতো চলে যেতে পারো, কারণ আমি তোমাকে কোনোদিনও মন থেকে নিজের স্ত্রীর মর্যাদা বা ভালোবাসা দিতে পারবো না। আই এম রিয়েলি সরি। মৌয়ের মুখ থেকে কোনো উত্তর শোনার আগেই উজান বড় বড় পা ফেলে চলে গেল। মৌ বিছানার উপর পাথরের মূর্তির মতো বসে ফ্যাল করে উজানের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এই অদ্ভুত মানুষটাকে সে কোনো সমীকরণ দিয়েই ঠিকমতো বুঝে উঠতে পারে না। এই মানুষটা এক লহমায় এত ভালো, এত কেয়ারিং হয়ে ওঠে যে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। আবার ঠিক পরের লহমায় এত নিষ্ঠুর, এত খারাপ হয়ে যায় যে মনে হয় এক আস্ত পাষাণ। মৌও দেখবে এই প্রফেসরের দায়িত্বের দেওয়ালটা তার ভালোবাসার ঝড়ের সামনে আর কতদিন টিকে থাকতে পারে। পুরো ক্লাসরুম জুড়ে চিৎকার, চিল্লাচিল্লি আর হইহট্টগোলে কান পাতা দেয়। আজ তাদের ফিজিক্স ক্লাসের জন্য সম্পূর্ণ নতুন একজন প্রফেসর আসার কথা রয়েছে, কিন্তু কে সেই প্রফেসর, কেমন দেখতে হবে তিনি, এই নিয়ে ক্লাসের সবার মনে কৌতূহলের শেষ নেই। হঠাৎ মৌ নিজের বেস্ট ফ্রেন্ড কম বোন মেহেরের কাঁধে ক্লান্ত মাথাটা রেখে মিনমিন স্বরে আওড়াল, মেহু, এখন আবার আমাদের হার মাস চালাতে কোন নতুন ইবলিশ শয়তান আসবে বলতো ভাই? এই কলেজের প্রিন্সিপাল বুইড়াটাও যে কি পায়, রোজ রোজ টিচার চেঞ্জ করে। মেহের নিচু স্বরে জবাব দিল, ঠিক বুঝতে পারছি না রে মৌ, তবে ক্যাম্পাসের সিনিয়র আবুদের মুখে শুনলাম আজ যিনি আমাদের ফিজিক্স ক্লাস নিতে আসছেন তিনি নাকি ভীষণ কড়া আর বদরাকি টাইপের মানুষ, কিন্তু মানুষটা নাকি দেখতে অসম্ভব হ্যান্ডসাম আর ড্রেসিং। মেহেরের মুখে অন্য পুরুষের হ্যান্ডসাম হওয়ার প্রশংসা শুনে মৌ চট করে তার কাঁধ থেকে মাথা তুলে বসল। সে নিজের চোখ দুটো ছোট ছোট করে বলল, সে যত বড়ই হ্যান্ডসাম হোক না কেন, আমার প্রফেসর সাহেবের মতো হিরো কিন্তু এই দুনিয়ায় কেউ হবে না, বুঝেছিস? কিন্তু একটা জিনিস ভাবতো মেহের, আমার ওই খিটখিটি প্রফেসর সাহেব ঠিক কোন কলেজের প্রফেসর বলতো? আজ তো ওনারও ভার্সিটির প্রথম দিন। মেহেরের কাজ ঝাঁকিয়ে বলল, আই ডোন্ট নো, কিন্তু তুই তো ভাইয়াকে জিজ্ঞেস করতে পারতি কোন কলেজের প্রফেসর। মৌ এবার ভেঙচি কেটে মুখটা কালো করে নিল। খাটাস লোক, আমার কিছু বললে তো?
তাদের এই ফিসফিসানির মাঝেই হঠাৎ গম্ভীর মুখে স্বয়ং কলেজের প্রিন্সিপাল স্যার ক্লাসে প্রবেশ করলেন। প্রিন্সিপাল স্যারকে দেখা মাত্রই পুরো ক্লাসরুমের ওই হইচই এক নিমিষে পিনপত্র নীরবতায় রূপ নিল। সব স্টুডেন্ট একসাথে তড়িৎ গতিতে দাঁড়িয়ে পরম শ্রদ্ধার সমন্বয়ে বলে উঠল, গুড মর্নিং স্যার, হাউ আর ইউ? প্রিন্সিপাল স্যার নিজের গম্ভীর মুখে খানিকটা কৃত্রিম হাসি ঝুলিয়ে 2 হাত তুলে সবাইকে বসার ইশারা করে আওড়ালেন, গুড মর্নিং, সিট ডাউন এভরিবডি। তবে সত্যি কথা বলতে আমি তোমাদের উপর আজ বিন্দুমাত্র খুশি নই। এই বিগত মাত্র কয়েক মাসের ভেতরে তোমাদের এই সেকশনের জন্য আমাকে পুরো 6 জন ফিজিক্স টিচার চেঞ্জ করতে হয়েছে। তোমরা এই ক্লাসের স্টুডেন্টরা সবাই এত বড় মাপের ফাজিল আর বেয়াদব যে তোমাদের যন্ত্রণায় কোনো টিচার এই ক্লাসে টিকতেই চায় না, সবাই ইস্তফা দিয়ে চলে যায়। প্রিন্সিপাল স্যার একটু থামলেন, তারপর ক্লাসের সবার দিকে এক কড়া দৃষ্টিপাত করে আবার বলতে লাগলেন, অবশেষে একজনকে অনেক অনেক রিকোয়েস্ট করার পর তিনি তোমাদের এই ক্লাসের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। অবশ্য বলে রাখা ভালো, তিনি ইন্টারমিডিয়েটের কোনো ক্লাস নেওয়ার জন্য এই কলেজে জয়েন করেননি। তিনি মূলত অনার্সের গোল্ড মেডেলিস্ট প্রফেসর। কিন্তু আমার ব্যক্তিগত অনুরোধে তিনি তোমাদের ফিজিক্সের বেসিক ঠিক করতে রাজি হয়েছেন। তবে এখন তোমাদের নিয়ে আমার বড্ড টেনশন হচ্ছে, কারণ আজ যিনি তোমাদের সামনে আসছেন তিনি বড্ড কড়া হাতের মানুষ। ওনার মুখের কথার চেয়ে হাতের অ্যাকশন বেশি চলে। সো এভরিবডি প্লিজ ওয়েলকাম মিস্টার উজান চৌধুরী। উজান চৌধুরী নামটা প্রিন্সিপাল স্যারের মুখে শোনা মাত্রই মৌ আর মেহের চমকে উঠল। তারা তীব্র এক ধাক্কা খেয়ে চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকিয়ে রইল। মেহেরের হাতের কলমটা হাত থেকে ফসকে নিচে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে গাম্ভীর্য নিয়ে ক্লাসরুমে প্রবেশ করল উজান। আজ সাদা শার্ট আর ফর্মাল প্যান্টে তাকে দেখতে এতটাই ড্রেসিং আর অসম্ভব সুন্দর লাগছিল যে ক্লাসের প্রতিটা মেয়ে স্টুডেন্ট এক পলকে তার দিকে হা হয়ে তাকিয়ে রইল। পুরো ক্লাসের মেয়েদের চোখ যেন আজ উজানের উপর দিয়ে একদম আঠার মতো আটকে গেল। প্রিন্সিপাল স্যার উজানের কাঁধে হাত রেখে নিচু সরে সিলেবাস নিয়ে কিছু সময় কথা বললেন এবং উজানকে ক্লাসের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। উজানের ক্লাসের পোডিয়ামের সামনে দাঁড়িয়ে নিজের চোখের সানগ্লাসটা খুলল। তারপর ক্লাসের স্টুডেন্টের দিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টিটা দিল। সাথে সাথে সে নিজেও তীব্র এক শখ খেয়ে একদম পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। ক্লাসের ঠিক মাঝখানের বেঞ্চে বসে আছে তার ঘরের বউ মৌ মহাশয়া, যে নিজের বড় বড় হরিণীর চোখ দুটো মিলে তার দিকে তপ্ত চোখে তাকিয়ে আছে। উজান নিজের অজান্তে একটা ঢুক গেল। মৌ যে এই কলেজেই পড়াশোনা করে তা উজান আগে জানত না। জানলে নেচে নেচে প্রিন্সিপাল স্যারের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিজের পায়ে নিজে কুড়াল মারতে আসতো না। এতক্ষণ বাড়ির বাইরে এসে একটু শান্তির নিঃশ্বাস ফেলবে বলে মনের ভেতর যে আনন্দটুকু ছিল, এখন এই ক্লাসরুমে বউ নামক মোস্ট ডেঞ্জারাস মেয়েটাকে নিজের স্টুডেন্ট হিসেবে দেখে উজানের গলার জল নিমিষে শুকিয়ে কাঠ হয়ে গেল। আর এদিকে মৌ নিজের গাল দুটো রসগোল্লার মতো ফুলিয়ে হাত দুটো বুকের উপর আড়াআড়িভাবে বেঁধে বরের দিকে চোখ রাঙিয়ে বসে রইল। মনে মনে ভাবল এই খাটাস লোকটা তাকে মনে মনে একটুও ভালোবাসে না, তা তো সে ভালো করেই জানে। কিন্তু তাই বলে কি নিজের বিবাহিতা বউকে এত বড় একটা কথা লুকিয়ে যাবে? তারই কলেজের ফিজিক্স প্রফেসর হিসেবে জয়েন করতে আসছে, অথচ তাকে একটা বারের জন্য মুখ ফুটে বলল না। এত বড় ধোঁকাবাজ লোক তো দুনিয়ায় দুটো নেই। পুরো ক্লাসের এই স্তব্ধতার মাঝে মেহেরও নিজের ঘোর কাটিয়ে উঠল। সে চরম বিস্ময় নিয়ে পাশে পাশে মৌয়ের পাঁজরে নিজের কোণই দিয়ে একটা জোরালো খোঁচা মারল। তারপর উজানের দিকে হা করে তাকিয়ে থাকা মৌয়ের কানের কাছে মুখ এনে অত্যন্ত ফিসফিসানি স্বরে জিজ্ঞেস করল, মৌ, ভাইয়া এখানে কি করছে? মৌয়ের মুখের ভাষা যেন এক নিমিষে হারিয়ে গিয়েছে। সে এখনো নিজের বড় বড় চোখ জোড়া মেলে অবিশ্বাস্য দৃষ্টিতে সামনের পোডিয়ামে দাঁড়িয়ে থাকা উজানের দিকে তাকিয়ে আছে। এরই মাঝেই উজান নিজেকে দ্রুত স্বাভাবিক করে নিল। ক্লাসের বাকি মেয়েদের হা করে তাকিয়ে থাকা আর মৌয়ের ওই বোকা বনে যাওয়া মুখ দেখে সে নিজের ঠোঁটের কোণে এক চিলতে চতুর ও মুচকি হাসি ঝোলালো। তারপর ডাস্টার আর চকটা টেবিলের উপর রেখে অত্যন্ত গাম্ভীর্য ও ভরার গলায় বলতে লাগল, হাই এভরিবডি, আমি তোমাদের নিউ ফিজিক্স টিচার উজান চৌধুরী। আজ যেহেতু তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, তাই আমি সরাসরি লেখাপড়ায় যাব না। আমি চাই আজ সবাই সংক্ষেপে নিজেদের একটা ফর্মাল পরিচয় দাও। কথাটা শেষ করি উজান প্রথম বেঞ্চের কর্নারে বসে মেয়েটির দিকে নিজের ধারালো তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। মেয়েটিকে উদ্দেশ্য করে সে এক ভ্রু উঁচিয়ে অত্যন্ত পেশাদার কণ্ঠে বলে উঠল, হে গার্ল, স্ট্যান্ড আপ, হোয়াটস ইউর নেম? উজান মূলত মৌকে খেপানোর জন্য এবং ক্লাসের সবার সামনে নিজের পেশাদারিত্ব বজায় রাখতে প্রশ্নটা করেছিল। কিন্তু উজান যেদিকে তাকিয়ে প্রশ্নটা করেছিল সে ছিল এই কলেজের সবচেয়ে অহংকারী আর ডানপিঠিমে ললিতা আফরিন।
পুরো কলেজে মাসে মাসে মোটা অঙ্কের ডোনেশন দেওয়া মিস্টার আরকাম সাহেবের মেয়ে সে। কলেজের তথাকথিত সুন্দরী ও স্টাইলিশ নারীদের মধ্যে অন্যতম একজন, যার ক্ষমতার দাপটে কলেজের সাধারণ স্টুডেন্ট থেকে শুরু করে অনেক টিচারও মাথা নিচু করে কথা বলেন, নয়তো সামান্য অজুহাতে তাকে সোজা কলেজ থেকে বহিষ্কার করার হুমকি দেওয়া হয়। বাবা আরকাম আফরিন দেশের নামকরা ও বড় মাপের বিজনেসম্যান হওয়ায় ললিতার অহংকারে মাটিতে পা পড়ে না। মেয়েটা বড্ড একরোখা আর জেদি। জীবনে সে যা চেয়েছে তা যে কোনো মূল্যে পেয়েই ছেড়েছে। ললিতা ভাবল এই হ্যান্ডসাম ও ড্রেসিং প্রফেসর বুঝি তার দিকে তাকিয়ে এই মুগ্ধ হয়ে নামটি জানতে চেয়েছে। সে নিজের ঠোঁটের কোণে এক চিলতে চপল হাসি ছড়িয়ে খানিকটা ওজনের দিকে ঝুঁকে এলো এবং আদুরি গলায় বলল, আই এম ললিতা আফরিন। মিস্টার আরকাম আফরিন সাহেব ওরফে এই কলেজের যিনি মূল প্রতিষ্ঠাতা ও দাতা, আমি ওনার একমাত্র মেয়ে। ললিতার ধারণা ছিল তার বাবার নাম আর বিপুল প্রতিপত্তির কথা শুনলে এই নতুন প্রফেসর ও বাকিদের মতো থতমত খেয়ে তাকে সমীহ করা শুরু করবেন, কিন্তু মেয়েটির এই দেমাকি ও বাড়তি উত্তরে উজান বিন্দুমাত্র খুশি হল না, বরং তার গম্ভীর মুখায়ব আরো শক্ত ও শীতল হয়ে উঠল। সে ললিতার দিকে এক পলক তাকিয়ে অত্যন্ত কড়া ও গম্ভীর স্বরে ক্লাসরুম কাঁপিয়ে আওড়াল, জাস্ট শাট আপ মিস আফরিন। ক্লাসে অতিরিক্ত কথা একদম অপছন্দ আমার। আমি তোমাকে শুধু তোমার নিজের নামটুকু জিজ্ঞেস করেছি, তোমার বাবার নাম কিংবা ওনার সম্পত্তির খতিয়ান জানতে চাইনি। সো বিহেভ ইউরসেলফ। উজানের মতো একজন অত্যন্ত হ্যান্ডসাম কিন্তু কঠোর শিক্ষকের কাছ থেকে পুরো ক্লাসের সামনে এমন অপমানজনক ও কড়া ধমক খেয়ে তা ললিতা নিজে স্বপ্নেও কল্পনা করেনি। মুহূর্তের মধ্যে পুরো ক্লাসের সামনে ললিতার অহংকারী ফর্সা মুখের রং পাল্টে গিয়ে লাল কালো হয়ে গেল। অপমানে আর রাগে তার শরীর কাঁপতে লাগলো। উজানও দ্রুত ললিতের সামনে থেকে সরে গেল। সে এবার এক এক করে ক্লাসের বাকি সকল স্টুডেন্টদের কাছে গিয়ে তাদের পরিচয় জেনে নিতে লাগলো। এভাবে একে একে সবার পরিচয় দেওয়া শেষ করেই উজান এবার ধীর পায়ে এগিয়ে গিয়ে ঠিক মৌয়ের বেঞ্চের সামনে এসে দাঁড়ালো। ক্লাসের বাকি সব স্টুডেন্ট উজানকে সামনে আসতে দেখে সম্মানে দাঁড়িয়ে গেলেও মৌ কিন্তু নিজের জায়গা থেকে একচুলও নড়ল না। সে আগের মতোই গাল দুটো রসগোল্লার মতো ফুলিয়ে অভিমানী মুখ করে বেঞ্চে বসে রইল। পাশে বসা মেহের তাকে কুনুই দিয়ে কয়েকবার খোঁচা মেরে দাঁড়িয়ে পড়ার কথা বলল, তবুও মৌ উজানের ওপর অভিমানে একটু শুনল না। উজান নিজের মুখে চরম গাম্ভীর্য বজায় রেখে ভরাট গলায় মৌকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, মিস তাসফিয়া মৌ, প্লিজ স্ট্যান্ড আপ। মৌ এবার উজানের কড়া ধমক শুনে বাধ্য হয়ে দাঁড়িয়ে গেল, কিন্তু সে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। উজানের চোখের দিকে একবারের জন্য তাকালো না। মৌয়ের এমন বাচ্চাদের মতো অভিমানী ও রাগী মুখখানা দেখে উজান নিজের মনের ভেতর এক চিলতে নিঃশব্দে হাসত। তবে ক্লাসের বাকি স্টুডেন্টরা এবার একদম ড্যাব ড্যাব করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল, কারণ মৌ তো এখনও নিজের নাম মুখ ফুটে বলেইনি। তাহলে এই নতুন প্রফেসর প্রথম দিনই তার নাম তাসফিয়া মৌ কিভাবে নিখুঁতভাবে জানতে পারলেন, সেটাই সবার মাথায় ঢুকছিল না। উজান সবার মনের কৌতূহল টের পেয়ে কিছুটা নিচু হয়ে মেঝে থেকে মৌয়ের পড়ে থাকা ফিজিক্স বইটা কুড়িয়ে নিল। বইয়ের প্রচ্ছদে বড় বড় অক্ষরে লেখা তাসফিয়া মৌ। উজান বইটা আলতো করে মৌয়ের বেঞ্চের উপর রেখে ক্লাসের বাকি স্টুডেন্টদের উদ্দেশ্যে আওড়াল, লিসেন এভরিবডি, মিস তাসফিয়া মৌয়ের নামটা আমি এত নিখুঁতভাবে কিভাবে জানতে পারলাম তা এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। সো আমার মুখের দিকে এভাবে হা করে তাকিয়ে না থেকে সবাই নিজেদের সামনে বইয়ের দিকে মনোযোগ দাও। উজানের চতুর বুদ্ধি দেখে ক্লাসের সকল স্টুডেন্ট লজ্জায় মাথা নিচু করে নিল। আর ঠিক সেই সুযোগেই উজান মৌয়ের দিকে বেশ খানিকটা ঝুঁকে এসে একদম নিচু ও ফিসফিসানি স্বরে কড়া গলায় বলে উঠল, মিসেস চৌধুরী, ক্লাস টাইম শেষ হওয়া মাত্রই সরাসরি আমার পার্সোনাল কেবিনে এসে দেখা করবেন, নয়তো কলেজের প্রথম দিনে কিন্তু বড় রকমের পানিশমেন্ট পেতে হবে, মনে থাকে যেন। কথাটা বলেই উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে ব্ল্যাকবোর্ডের সামনে এগিয়ে গিয়ে ফিজিক্সের কিছু বেসিক ম্যাথ আর সূত্র বোর্ডে করাতে লাগলো। দেখতে দেখতে ক্লাসের নির্ধারিত সময় প্রায় শেষের দিকে চলে এলো। উজান সবার উদ্দেশ্যে কড়া গলায় জানালো, এভরিওয়ান, আজ যেহেতু তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, সেজন্য আজকে আর বেশি কিছু করাচ্ছি না। নেক্সট ক্লাসে আসার আগে বোর্ডে দেওয়া এই ম্যাথগুলো অবশ্যই হোমওয়ার্ক হিসেবে করে নিয়ে আসবে, নয়তো ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। উজানের এই করার নির্দেশ শোনা মাত্রই ক্লাসের মাঝখানের বেঞ্চ থেকে একটা ছেলে তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে পড়ল। সে অত্যন্ত দামাকি সুরে বলল, পানিশমেন্ট মানে? কিসের পানিশমেন্টের কথা বলছেন স্যার? এই কলেজের হিস্ট্রিতে আজ পর্যন্ত কোনো বড় বড় টিচারও আমাদের এই সেকশনকে পানিশমেন্ট দেওয়ার কল্পনাও করতে পারেনি। আর আপনি কলেজে পা রাখার কয়েক ঘন্টাও হয়নি, এর মধ্যেই আমাদের পানিশমেন্ট দেওয়ার ভয় দেখাচ্ছেন? শুনেন স্যার, আমি হলাম এই এলাকার ওসির ছেলে।
আমাকে এসব ফালতু ভয় দেখাবেন না, নয়তো আপনার চাকরি। ছেলেটির হুমকি মাখা কথা শেষ হওয়ার আগেই উজান বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে ছেলেটির কলার চেপে ধরে তার গালে পরপর কয়েকটা সজোরে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। আচমকা ক্লাসরুমে এমন একটা কাণ্ড ঘটে যাবে তা কেউ ভাবেনি। থাপ্পড় খেয়ে ওসির বকে যাওয়া ছেলে জিহাদ নিজের গাল চেপে ধরে চরম ভয়ে আর আতঙ্কে কাঁপতে লাগলো। পুরো ক্লাসরুম জুড়ে এক ভয়ানক নিস্তব্ধতা নেমে এলো, যেখানে এই কলেজের জিহাদের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কোনো সাধারণ স্টুডেন্ট বা কোনো টিচারের হতো না। সেখানে এই নতুন প্রফেসর প্রথম দিনই তাকে সবার সামনে চড় মারল। এটা ভেবেই জিহাদের রাগে গা চলছিল, কিন্তু ওজনের রুদ্র রূপ দেখে সে টু শব্দ করার সাহস পেল না। ওজন এবার বাঘের মতো গর্জন তুলে পুরো ক্লাসরুম কাঁপিয়ে তুলল। লিসেন টু মি কেয়ারফুললি। উজান চৌধুরী কারো বাপের কেনা গোলাম নয়। এই ক্লাসের সময়টুকু যেহেতু আমার, সো এই চার দেয়ালের ভেতরে সবকিছু শুধুমাত্র আমার রুলস অনুযায়ী চলবে। কার বাবা মিনিস্টার, কার বাবা ওসি, এসব ফালতু জিনিস দেখার টাইম বা ইন্টারেস্ট আমার বিন্দুমাত্র নেই। আজ ফার্স্ট ডে বলে তোমাকে শুধু ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি আমার ক্লাসে এমন তেড়াবেড়ি করো, তবে কান ধরে পুরো ক্যাম্পাস এক পায়ে ঘোরাবো, মাইন্ড ইট। আর হ্যাঁ, লিসেন গার্লস, তোমরা মেয়ে বলে পার পেয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। অন্যায় করলে কাউকে ছেড়ে দেওয়া উজান চৌধুরীর ধাতে নেই, মনে রেখো সবাই। যে ক্লাসে সবসময় টিচারের ভয়ে স্টুডেন্টদের চিল্লানোর শব্দে কান পাতা যেত না, আজ সেই ক্লাসের প্রতিটা স্টুডেন্ট একদম মুখে কুলু পেটে বিড়ালের মতো চুপ হয়ে রইল। কারো মুখে একটা কথাও সরল না। এরই মাঝে উজান নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে দ্রুত ক্লাসরুম ত্যাগ করে করিডোর দিয়ে হেঁটে নিজের পার্সোনাল কেবিনের দিকে এগিয়ে গেল। ক্লাস শেষ করে উজান নিজের ক্লান্তি দূর করতে যেই না নিজের পার্সোনাল কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকেছে, ঠিক তখনই হঠাৎ কেউ একজন এসে তীব্র আবেগে তাকে শক্ত করে চাপড়ে ধরল। উজান মুহূর্তের মধ্যে স্তব্ধ ও নিথর হয়ে গেল। তাকে এভাবে হুটহাট করে জড়িয়ে ধরার অধিকার আর পাগলামি শুধুমাত্র তার পুচকে বউ মৌয়েরই আছে। কিন্তু মৌ তো এখন মাত্র এই ক্লাস শেষ করে বান্ধবীদের সাথে ক্লাসরুমে থাকার কথা। তাহলে এই বদ্ধ কেবিনের ভেতর এত সাহস নিয়ে তাকে কে জড়িয়ে ধরল? উজান নিজের সমস্ত পুরুষালী শক্তি দিয়ে নিজেকে সেই বাঁধন থেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই তার কানে কাছে এক চেনা বিষাক্ত মেলি কণ্ঠস্বর ভেসে এলো। উজান, কেমন আছো তুমি? এতগুলো বছর পর আজ সামনাসামনি দেখি ওইভাবে চট করে ভুলে গেলে আমায়? কণ্ঠটা শোনা মাত্রই উজানের চেনা পৃথিবীর সব আলো যেন এক পলকে নিভে গেল। সে তীব্র এক ঝটকায় মেয়েটিকে নিজের শরীর থেকে দূরে সরিয়ে দিল। মেয়েটির মুখের দিকে তাকানো মাত্রই উজানের চারপাশে চেনা জগৎটা যেন স্তব্ধ হয়ে গেল। এই তো সেই শিরিন, যাকে উজান নিজের তরুণ বয়সে নিজের উদীয়মান যৌবনের প্রথম দেখার পর পাগলের মতো ভালোবেসেছিল। মেয়েটির মুখের অবয়ব এখনও ঠিক আগের মতোই আছে, চেহারায় তেমন কোনো পরিবর্তন আসেনি। তবে একসময় এই মেয়েটিকে উজান যতটা না ভালোবাসত, আজ তার চেয়ে কোটিগুণ বেশি ঘৃণা করে। যাকে নিয়ে একসময় স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে নিজের জীবনের ঘরণী বানানোর হাজারো রঙিন স্বপ্ন বুনতো উজান, ঠিক সেই মেয়েটি একদিন উজানকে একাকী এক মাছ দরিয়ায় ফেলে তারই সবচেয়ে কাছের বন্ধুর হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে নতুন সংসার শুরু করেছিল। আজ দীর্ঘ 14টা বছর পর তাদের আবার এভাবে সামনাসামনি দেখা হলো। উজানের বয়স যখন মাত্র 16, তখন তাদের স্কুলে নতুন ভর্তি হয়েছিল শিরিন। মেয়েটি ছিল উজানের চেয়ে 3 বছরের জুনিয়র। প্রথমে দুজনের মধ্যে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে তা এক গভীর ও অন্ধ ভালোবাসায় রূপান্তর হয়। একসাথে স্কুলের গণ্ডি পেরিয়ে যখন তারা কলেজ লাইফের শেষ প্রান্তে, ঠিক তখনই এইচএসসি পরীক্ষার মাত্র কয়েক মাস আগে শিরিন উজানের পরম বন্ধুর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। অথচ উজান তাকে নিজের জীবনের সবটুকু উজাড় করে ভালোবাসত। উজানের সাথে শিরিনের 4 বছরের দীর্ঘ সম্পর্ক ছিল, কিন্তু পরে উজান জানতে পারে তার আড়ালে তার বন্ধুর সাথেই নাকি শিরিনের 5 বছরের গভীর সম্পর্ক ছিল। শুধুমাত্র এই একটি মেয়ের বিশ্বাসঘাতকতার জন্য উজানের সাজানো সুন্দর জীবনটা এক নিমিষে তছনছ হয়ে গিয়েছিল। সে এতটাই মানসিক আঘাত পেয়েছিল যে জীবনের প্রথম পরীক্ষা এইচএসসিতে সেফ ফেল করে বসেছিল। তারপর বছরের পর বছর একা কেটে নিজেকে পুড়িয়ে সে ধীরে ধীরে মুভ অন করে আজকের এই স্বনামধন্য গোল্ড মেডেলিস্ট প্রফেসর উজান চৌধুরী হয়েছে। এখন সে এই মেয়েটিকে তীব্র ঘৃণা করলেও মনের কোনো এক অন্ধকার কোণ থেকে তার নামটা পুরোপুরি ভুলতে পারেনি। তবে এই বিগত কয়েকটা দিন ধরে মৌ তার লাইফে আসার পর থেকে এই বিষাক্ত মেয়েটির কথা উজান যেন ভুলে গিয়েছিল। তার মনেই থাকতো না শিরিনের কথা। উজানকে ওভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শিরিন আবারও এক পা এগিয়ে এসে চোখের জল ফেলে তীব্র আবেগে উজানকে শক্ত করে জড়িয়ে ধরল।
আর ঠিক সেই চরম মুখ্য মুহূর্তেই প্রফেসরের কেবিনের দরজা ঠেলে ভেতরের রুমে প্রবেশ করল মৌ। ভেতরে ঢুকেই উজান আর শিরিনকে অমন এক অতি ঘনিষ্ঠ ও অপ্রস্তুত অবস্থায় জড়িয়ে ধরে থাকতে দেখে মৌয়ের মাথার ওপর যেন আস্ত আকাশটা ভেঙে পড়ল। তার বুকের ভেতরটা এক নিমেষে হাজারটা টুকরো হয়ে গেল। যাকে সে ভালোবাসে সে এখন অন্য একটা অচেনামের বাহুবন্ধনে আবদ্ধ। মৌয়ের চোখ দুটো মুহূর্তের মধ্যেই নোনা চলে ভরে উঠল এবং আপনা আপনি 2 ফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল মেঝেতে। উজান দরজার দিকে তাকিয়ে মৌয়ের ভাঙা চাহনি দেখে পুরোপুরি থমকে গেল। সে তড়িঘড়ি করে শিরিনকে নিজের শরীর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু শিরিন এবার বড্ড শক্ত করে উজানকে আঁকড়ে ধরে রাখার উজান তাকে সরাতে ব্যর্থ হলো। আর উজানের বুকে অনুনারের এই অধিকার দেখা মাত্রই মৌ আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে নিজের আত্মসম্মান বিলিয়ে দিল না। সে কাঁদতে কাঁদতে তড়িৎ গতিতে কেবিন ছেড়ে করিডোর দিয়ে বাইরের দিকে ছুটে চলে গেল। উজান এবার নিজের সর্বশক্তি খাটিয়ে শিরিনকে এক ঝটকায় দূরে সরিয়ে দিয়ে তার গাল বরাবর 2টো থাপ্পড় বসিয়ে দিল। উজান মুহূর্তের মধ্যেই বাঘের মতো গর্জে উঠে বলল, একটা গালি এখানে? তুই কোন সাহস আমাকে জড়িয়ে ধরলি? শিরিন হকচকিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, উজান, তুমি আমাকে থাপ্পড় দিলে, আবার এত নোংরা ভাষায় গালি দিচ্ছ? নিজের ভালোবাসার মানুষের সাথে কেউ কি এভাবে রুড বিহেভিয়ার করে? উজান সঙ্গে সঙ্গে শিরিনের গাল দুটো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোর মতো বেশ্যা উজান চৌধুরী অন্তত ভালোবাসে না। কাল নাকিনি আমি তোকে 14 বছর আগে আমার লাইফ থেকে আউট করে দিয়েছি, আর আজ এত বছর পর তুই এসে আমাকে ভালোবাসা দেখাচ্ছিস? সর সামনে থেকে। উজান আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে মৌয়ের পিছু পিছু দৌড় দিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। করিডোরের শেষ প্রান্তে মেহেরকে দাঁড়িয়ে থাকতে দেখে উজান উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞেস করল, মেহের, পিচ্ছি কোথায়? ওকে দেখেছ? মৌ তো কাঁদতে কাঁদতে কলেজ গেট দিয়ে বেরিয়ে গেল। কিন্তু ভাইয়া, সরি স্যার, আপনি মৌকে এমন কি বলেছেন যে ও ওভাবে কাঁদতে কাঁদতে চলে গেল? আপনি কি আবার ওকে থাপ্পড় দিয়েছেন? এই মেয়ে, তোমার কি সেন্স নেই? আমি কোন কারণে ওইটুকু একটা মেয়েকে মারতে যাব? তাছাড়া ও তো আবার বউ। উজান আর কোনো কথা না বলে বড় বড় পা ফেলে দ্রুত গেট দিয়ে বেরিয়ে গেল। তারা দ্রুত চলে যাওয়ার দিকে তাকিয়ে মেহের মুগ্ধ হয়ে হাসল। অনিচ্ছাই হলেও আজ প্রথমবারের মতো উজান মৌকে নিজের বউ বলে স্বীকার করল। এদিকে মৌ বাসায় ফিরে রুমে ঢুকেই একটার পর একটা জিনিস মেঝেতে ছুঁড়ে দিয়ে ভাঙতে শুরু করলো। পুরো রুম লণ্ডভণ্ড হয়ে গেছে। তার চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। বাড়িতে আজ শুধু আরিফুল চৌধুরী, তুবা আর মৌসুমী চৌধুরী রয়েছেন। বাকিরা সবাই কাজে বাইরে। তুবা অনেক চেষ্টা করছে মৌকে শান্ত করার, কিন্তু মৌ তাকে নিজের ধারে কাছেও আসতে দিচ্ছে না। আরিফুল চৌধুরী আর তুবা রুমের দরজার বাইরে হতাশ হয়ে দাঁড়িয়ে আছেন। মেয়েটার হঠাৎ এমন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার কারণ কেউ বুঝে উঠতে পারছে না। মৌ হাতের তালু দিয়ে চোখ মুছে ডুকরে কেঁদে উঠল। তারপর পাশ থেকে একটা ফুলদানি নিয়ে সজোরে ড্রেসিং টেবিলের আয়নার দিকে ছুঁড়ে মারল। ঝনঝন শব্দে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, থাকবো না আমি এই বাড়িতে, আমি একটুও থাকবো না। আমায় কেউ ভালোবাসে না, আমি চলে যাবো এখান থেকে। ঠিক সেই মুহূর্তে উজান তড়িঘড়ি করে রুমে প্রবেশ করল। মৌয়ের কাছাকাছি আসতেই সে আবারও চিৎকার করে উঠল, একদম আমার কাছে আসবেন না। আমি এই রুমের সব ভেঙে ফেলবো, কিচ্ছু রাখবো না, আর চলে যাবো আমি আপনার জীবন থেকে, থাকবো না এক মুহূর্ত। উজান মৌয়ের কাছাকাছি পৌঁছাতে পারছে না, কারণ মৌ তার উপরে একে একে জিনিস ছুঁড়ে মারছে। কাঁদতে কাঁদতে মৌয়ের মুখটা অনেকটা ফুলে উঠেছে। উজান নরম স্বরে বলল, পিচি প্লিজ স্টপ, এমন কেন করছো? বললাম না আসবেন না আমার কাছে। এই বলেই মৌ উজানের শখের টফিগুলো মেঝেতে আছাড় দিয়ে ভেঙে ফেলল। রুম ভর্তি এখন ভাঙা কাঁচ আর ধ্বংসস্তূপ, কিন্তু উজান তবুও শান্ত। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা তুবা আর আরিফুল চৌধুরী হা করে তাকিয়ে আছেন। যে জিনিসগুলো উজান ইফাতকে স্পর্শ করতে দিত না ভেঙে যাওয়ার ভয়ে, আজ মৌ সেগুলো ভেঙে ফেলার পরেও উজান একদম চুপ। তার মুখে সামান্যতম রাগের আচরও নেই। তুবা আরিফুল চৌধুরীর দিকে তাকিয়ে ফিসফিস করল, বাবা, এসব কি দেখছি? ভাই মৌকে এত বড় কাণ্ডের পরেও একটা বকাও দিচ্ছে না। সেটাই তো ভাবছি আম্মাজান, ছেলেটার আজ কি হলো? উজান কয়েক ধাপ এগিয়ে মৌয়ের দিকে হাত বাড়ালো। মৌ সাথে সাথে ভাঙা কাচের টুকরো হাতে নিয়ে সাথে সাথে আবারও চিৎকার করে উঠল, আসবেন না আমার কাছে, যদি আসেন তাহলে আমি এটা দিয়ে নিজেকে নিচে আঘাত করব। ঠিক সেই মুহূর্তেই উজান বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে মৌয়ের হাত থেকে কাচের টুকরো ফেলে দিয়ে নিজের 2 বাহুর মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর মৌয়ের কানের কাছে মুখ এনে অত্যন্ত আদুরে ও শান্তস্বরে আওড়াল, মিসেস উজান চৌধুরী, প্লিজ রাগটা একটু কন্ট্রোলে আনেন। আপনার এই অগ্নিকন্যা রূপ উজান চৌধুরী নিতে পারছে না।
মুহূর্তের মধ্যে পুরো রুম যেন নিস্তব্ধ হয়ে গেল। মৌয়ের চোখ কপালে ওঠার উপক্রম। উজান তাকে মিসেস উজান চৌধুরী বলে ডাকছে। দরজার বাইরে থাকা আরিফুল চৌধুরী আর তুবা বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। বাবা, ভাইয়ের কি মাথা ঠিক আছে? কি সব আবল তাবল বলছে ভাই? আরিফুল চৌধুরী নিজের ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির মুচকি হাসি ঝুলিয়ে তুবার মাথায় হাত রাখলেন। অত্যন্ত রসিকতার সুরে ফিসফিসিয়ে বললেন, আম্মা জান, ছেলে আমার এবার পুরোপুরি ফেসে গিয়েছে। মুখে সারাদিন বৌমানি না বলা আমার ছেলেটাও আজ নিজের অজান্তেই এই পুচকি মেয়েটার প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে। বাবা, আমার মনে হয় এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ওদের পার্সোনাল পেজ দেওয়া দরকার। আরিফুল চৌধুরী চশমাটা নাকের উপর ঠিক করতে করতে বললেন, আম্মা জান, নাটক তো মাত্র জমল, আর একটু দাঁড়িয়ে দেখি না ছেলে আমার কিভাবে বউয়ের রাগ ভাঙায়। তুবা এবার কৃত্রিমভাবে নাক সিটকে বাবার হাত ধরে টেনে সরিয়ে নিয়ে বলল, ছি বাবা, আপনার একটুও লজ্জা করে না নিজের জোয়ান ছেলের রুমে এভাবে আড়ি পাততে? আমি কিন্তু এখন গিয়ে আম্মুকে সব বলে দেব, দেখবো তখন আপনার কি হয়। এই আম্মা জান, একদম এই ভুল কাজটি করো না। এমনিতেই তোমার শাশুড়ি সারাদিন আমার ওপর রেগে থাকে। এই কথা শুনলে আজ আমায় সোজা বাসা থেকে বের করে দেবে। চলো চলো, চলেই যাই। ছেলে তার বউয়ের সাথে যা ইচ্ছে করুক, আমাদের আর মাথা ঘামিয়ে কাজ নেই। তুবা আর আরিফুল চৌধুরী দুজনে হাসতে হাসতে ড্রয়িং রুমের দিকে চলে গেলেন। তারা সম্পর্কে শ্বশুর আর পুত্রবধূ হলেও তাদের ভেতরের বন্ডিংটা ছিল একদম গভীর বন্ধুদের মতো। এদিকে রুমের ভেতরের পরিস্থিতি তখনও থমথমে। মৌ উজানের ওই শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ ছটফট করতে লাগলো। তার বুকে দু হাত দিয়ে ধাক্কা মারতে লাগলো। কিন্তু উজান আজ বড্ড নাছর বান্দা। সে মৌকে একটুও ছাড়ল না, বরং নিজের বিশাল শক্ত বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাখলো। উজানের বুকের চেনা ও উষ্ণ ঘ্রাণে হঠাৎ করেই মৌ শান্ত হয়ে গেল। ছটফুটানি থামিয়ে সে একদম নিথর হয়ে রইল। উজান তখন মৌয়ের সেই নীরবতার টের পেয়ে আলতো করে মৌকে নিচের দিকে ঘুরিয়ে তার মুখ পানে তাকালো। অত্যন্ত নরম সুরে জিজ্ঞেস করল, মিসেস চৌধুরী, রাগ কি একটু কমেছে? মৌ এক সেকেন্ডের জন্য উজানের ওই মায়াবী চোখের দিকে তাকালো না। সে তীব্র এক ঝটকায় নিজেকে উজানের হাত থেকে ছাড়িয়ে নিল। তারপর ধীর পায়ে বিছানার মাঝখানে গিয়ে হাঁটু ঘিরে বসে নিজের দুই হাঁটুর মাঝখানে মুখটা গুজে দিল। উজান আবারও তার পিছু পিছু বিছানার সামনে এসে বসলো, কিন্তু মৌটু শব্দ করা তো দূর, একেবারের জন্য তার দিকে চোখ তুলে তাকালো না। মৌয়ের এই অস্বাভাবিক নীরবতায় উজান যেন অবাক হলো। এই মেয়েটার স্বভাব তো এমন নয়, কিন্তু এখন সে যেভাবে চুপ হয়ে গেছে তাতে উজান খুব ভালো করে বুঝতে পারল তার পিচ্চি বউটা আজ বড্ড বেশি কষ্ট পেয়েছে। উজান নিজের গলার স্বর যতটা সম্ভব কোমল করে নিচু স্বরে আওড়াল, পিচ্চি। কিন্তু এবারও মৌয়ের পক্ষ থেকে কোনো রেসপন্স এলো না। সে হাঁটুর ভেতর মুখ গুজে আবার নিঃশব্দে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মৌয়ের সেই কান্নায় তীব্র ও ভেজা আওয়াজটা তীরের মতো এসে উজানের বুকের ভেতর বিঁধল। তার হৃৎপিণ্ডটা যেন এক নিমিষে হাহাকার করে উঠল। ইদানিং এই মেয়েটার মুখখানা একটু কালো হয়ে থাকতেও যেখানে উজানের বুকের ব্যথায় টনটন করে, সেখানে আজ মেয়েটা নিজের চোখের অশ্রু ফেলছে। উজান কিছুতেই মৌয়ের এই কষ্ট নিতে পারছে না। উজান বার কয়েক চেষ্টা করলো মৌয়ের চিবুক ধরে নিজের দিকে ফেরাতে, কিন্তু বরাবরই ফলাফল শূন্য রইল। মৌ মুখ তুলল না। উজান এক তপ্ত ও দীর্ঘশ্বাস ফেলল। সে মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে কক্ষ ত্যাগ করল। সে বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে তরতর করে নিচে নামছে। তার চোখে মুখে তখন এক অদ্ভুত তারা। সদর দরজার কাছাকাছি পৌঁছাতেই ড্রয়িং রুমে বসা তুবা পেছন থেকে কৌতূহলী গলায় বলে উঠল, ভাইয়া, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ তুমি? উজান এক পলক পেছন ফিরে তাকালো। তার ঠোঁটের কোণে তখন এক চিলতে মৃদু ও রহস্যময় হাসি। সে উত্তর দিল, মিসেস চৌধুরী বড্ড অভিমান করেছে আমার উপর, তাই তার সেই কঠিন অভিমান ভাঙানোর মেডিসিন আনতে যাচ্ছে। কথাটা বলেই উজান সদর দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। তুবা উজানের যাওয়ার দিকে তাকিয়ে নিজের মনেই মুচকি হাসল। মনে মনে ভাবল, যাক, ছেলেটা অবশেষে বুদ্ধি হচ্ছে তাহলে। প্রায় আধ ঘন্টা পর উজান দুই হাতে অনেকগুলো বড় বড় কার্টুন আর বক্স নিয়ে হন্তদন্ত হয়ে বাসায় ঢুকল। তা দেখে ড্রয়িং রুমে বসে থাকা সবার চোখ যেন চড়ক গাছ। বিস্ময়ে সবার মুখ হা হয়ে গেল। যে উজান চৌধুরী জীবনে কখনো নিজের এক গ্লাস পানিও নিজে হাতে তুলে খায়নি, নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো অন্যের হাত দিয়ে রুমে পাঠাতো, আজ সে নিজে এতগুলো বক্স দুই হাতে বয়ে নিয়ে আসছে। তুবা তাকে সাহায্য করার জন্য তড়িঘড়ি করে এগিয়ে যেতে চাইল, কিন্তু উজান এক হাত তুলে তুবাকে মাঝপথেই থামিয়ে দিল। ভাবি, তোমার আর কষ্ট করতে হবে না। উজান চৌধুরীর জন্য এখন এটুকু ভার বহন করা কিছুই না। মিসেস চৌধুরীকে বড্ড হার্ট করে ফেলেছি, সো তাকে মানানোর জন্য এটুকু স্ট্রাগল তো আমাকে করতেই হবে। এই বলে উজান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে হেঁটে গেল।
রুমে ঢুকে দেখলো মৌ ঠিক সেই আগের অবস্থাতেই বিছানায় হাঁটুতে মুখ গুজে বসে আছে। মৌকে এই অবস্থায় দেখতে উজানের কলিজারা যেন ছিঁড়ে যাচ্ছে। আজ উজানের হাতে থাকা বক্সগুলোর ভেতর ছিল প্রচুর চকলেট, আইসক্রিম আর চিপস। এই সবকটি জিনিসই মৌয়ের ভীষণ প্রিয়। একদিন রাতে ঘুমের ঘোরে আচ্ছন্ন অবস্থায় মৌ বিড়বিড় করে এই জিনিসগুলোর কথা বলেছিল, আর উজান সেই পুচকে বউয়ের মুখের প্রতিটা কথা নিজের মনের মণিকোঠায় গেঁথে রেখেছিল। সে মল থেকে প্রতিটা জিনিস একটা দুটো নয়, একেবারে 10টা করে বক্স কিনে এনেছে, যাতে তার এই জেদি পিচ্ছে বউটার অভিমান চোখের পলকে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। উজান ধীর পায়ে এগিয়ে গিয়ে সবগুলো রঙিন বক্স ঠিক মৌয়ের চোখের সামনে সাজিয়ে রাখলো। চকলেটের চেনা সুবাস পেয়ে মৌ আচমকা চমকে চোখ তুলে তাকালো, কিন্তু পরক্ষণেই উজানের দিকে তাকিয়ে আবারও নিজের মুখটা শক্ত করে নিল। কোনো কথা বলল না। উজান বিছানায় তার একদম কাছাকাছি গিয়ে হাঁটু গেড়ে বসল। পিচ্চি। মৌ নিশ্চুপ। আই পিচ্চি। আবারও মৌ নিশ্চুপ। সরি আমার আম্মুর লক্ষ্মী বৌমা, প্লিজ এবার একটু কথা বলো, আর কখনো এমনটা হবে না, প্রমিস। মৌ উজানের মুখে আম্মুর লক্ষ্মী বৌমা শুনেও নিজের জেদ বজায় রাখল। সে আগের মতোই গাল দুটো ফুলিয়ে উজানের দিকে পেছন ফিরে উল্টো হয়ে বসল। তবে তার চোখের কোণে তখন নোনা জল চিকচিক করছে। মনে হচ্ছে একটু নাড়া পড়লেই এই বুঝি এখনই শ্রাবণের ধারার মতো গাল বেয়ে গড়িয়ে পড়বে। উজান এবার বিছানায় সরে গিয়ে সরাসরি মৌয়ের মুখোমুখি হয়ে বসল। মৌয়ের নরম ফর্সা হাত দুটো জোর করে নিজের শক্ত হাতের তালুর ভাঁজ নিয়ে অত্যন্ত ফিসফিসিয়ে আকুল ছড়ে আওড়ালো। এই পিচ্ছি, এভাবে চুপ করে থেকো না প্লিজ, কথা বলো না আমার সাথে। এই দেখো তোমার জন্য চকলেট, আইসক্রিম, চিপস সব এনেছি, তবুও কি কথা বলবে না আমার সাথে? আমি তো নিজে থেকে সরি বললাম, তবুও ওভাবে গাল ফুলিয়ে বসে থাকবে? বলা মাত্রই মৌ তড়িৎ গতিতে উজানের হাত থেকে নিজের হাত দুটো টেনে সরিয়ে নিল। সে নিজের বড় বড় চোখ দুটো দিয়ে উজানের দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে ঝাঁঝিয়ে প্রতিবাদ করে উঠল। সরি? কিসের সরি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন আমাকে ওই দুটো চকলেট, চিপস আর আইসক্রিম এনে দিলেই আমি আমার সব কষ্ট ভুলে যাব? আমি আপনার সাথে জীবনেও আর কথা বলবো না। আপনি কেন ওই কলেজের শাকচুনিটাকে ওভাবে নিজের বুকের সাথে জড়িয়ে ধরেছিলেন? উজান মৌয়ের মুখে নিজের সাবেক প্রেমিকার নাম শাকচুনি শুনে আর মনের ভিতর চেপে রাখা হাসিটা ধরে রাখতে পারল না। সে ফিক করে হেসে দিল। তারপর বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে মৌকে এক ছটকায় কোলে তুলে নিজের মুখোমুখি বসিয়ে দিল। মৌ কিছু বুঝে ওঠার আগে উজান তার মুখের উপর এসে পড়া এলোমেলো চুলগুলো আলতো করে সরিয়ে দিল এবং বিছানার পাশ থেকে একটা ক্লিপ নিয়ে পরম যত্নে মৌয়ের চুলগুলো উঁচু করে একটা সুন্দর খোপা পেতে দিল। খোপা বাঁধা শেষ করে উজান মৌয়ের নাকের ডগায় একটা মৃদু টোকা দিয়ে বলল, পিচ্চি, ইদানিং তুমি কিন্তু বড্ড অলস হয়ে যাচ্ছ। এত সুন্দর সিল্কের চুলগুলোর এই 12টা বাজিয়েছ কোন সাহসে শুনি? রোজ সকালে আমি নিজে তোমার এই চুলগুলো বেঁধে দিই, তবুও একটু চুলগুলো ক্লিন রাখতে পারো না? নাকি এখন থেকে তোমার চুল ক্লিন করার দায়িত্ব আমাকেই নিতে হবে? মৌ উজানের এই ব্যামক্কা বকা আর চতুরতা দেখে রাগে আরো লাল হয়ে গেল। সে উজানের কোল থেকে নেমে বুক লক্ষ্য করে নিজের ছোট ছোট হাত দিয়ে দুটো কিল বসিয়ে দিল। আপনি অনেক খারাপ। আপনি আমার অভিমান না ভাঙিয়ে উল্টো এখন আমাকে অলস বলে বকা দিচ্ছেন। থাকবো না আমি আপনার সাথে, চলেই যাবো আমি এখান থেকে। থাকতে পারবে আমার ছাড়া? থাকতে পারবো না বলেই তো এমন করছেন। যেদিন সত্যি সত্যি চলে যাবো সেদিন ঠিকই বুঝবেন। উজান তার প্রতি উত্তরে আর কোনো কথা বলল না। সে জানে এই পিচ্চিটাকে মুখের কথায় শান্ত করা যাবে না। উজান বেশ কিছু সময় গভীর চোখে মৌয়ের ওই নিষ্পাপ মুখখানার দিকে তাকিয়ে রইল। তারপর বিছানায় রাখা বক্সগুলো থেকে মৌয়ের সবচেয়ে প্রিয় চকলেট আইসক্রিম বের করল। তারপর আইসক্রিমটা একদম মৌয়ের মুখের সামনে ধরল। প্রিয় আইসক্রিম চোখের সামনে দেখা মাত্রই মৌয়ের ঠোঁটের কোণে এক চলতে মিষ্টি হাসি ফুটে উঠতে চাইল। তবে সে পরক্ষণে নিজেকে সামনে নিয়ে নিজের জেদ বজায় রাখল। আইসক্রিমটা নিজের হাতে নিল না। উজান মৌয়ের এই কাণ্ড দেখে মনে মনে নিঃশব্দে হাসল। মৌ যদিও তার ওপর অভিমান করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রইল, কিন্তু আইসক্রিমের চেনার সুবাস পেয়ে ইতিমধ্যে তার জিভে জল চলে এসেছে। মৌয়ের এই লোভ সামলানোর চেষ্টা দেখে উজান এবার খানিকটা তার কানের কাছে ঝুঁকে পড়ল। অত্যন্ত নিচু ফিসফিসানি স্বরে আওড়াল, কি হলো মিসেস চৌধুরী? আপনি কি নিজ থেকে এটা খাবেন নাকি আমি নিজেই? উজানের কথা শেষ হওয়ার আগে তড়িৎ গতিতে উজানের হাত থেকে আইসক্রিমটা কেড়ে নিল মৌ। তারপর মুখ বাঁকিয়ে নিজের মনে গপ গপ করে আইসক্রিম খেতে লাগলো। উজান এবার শব্দ করে হেসে দিল। মৌ উজানের হাসির দিকে পাত্তা না দিয়ে চোখ মুখ কুঁচকে পরম তৃপ্তিতে আইসক্রিম খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল। তবে পুরোটার সময় উজান কিন্তু এক পলকের জন্য চোখ সরালো না। তার গভীর দৃষ্টিটা স্থির হয়ে লেপ্টে রইল কেবলই তার এই অবুঝ পিচ্ছি বউটার ওপর। হঠাৎ মৌ বলে উঠল, লাভ ইউ প্রফেসর সাহেব।
উজান মৌয়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। তার কপালে লেপ্টে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে ফু দিল। মৌ আইসক্রিম খেতে খেতে এক পলক তাকালো। অতঃপর উজান ভ্রুযুগল কুচকে জিজ্ঞেস করলো, চকলেট, আইসক্রিম, চিপস এনে দেওয়ার জন্য বললে? মৌ খিলখিল করে হাসল। ঠোঁটের চারিদিকে লেগে থাকা আইসক্রিম উজানের শার্টে মুছে উত্তর দিল, হুম। হায় আল্লাহ, এই মেয়ে দেখি সামান্য চকলেট আইসক্রিমের জন্য ভালোবাসি বলে। আই পচাবর, আমি একদমই চকলেট আইসক্রিমের জন্য ভালোবাসি বলিনি। আমার ক্রাশ বড় এতগুলো চকলেট, আইসক্রিম, চিপস এনে দিয়েছে বলে তাকেই বলেছি। আমি আপনার মতো লুচ্চু নই যে বিয়ের আগেই ফষ্টি করি। উজ্জ্বলের মুখটা এক নিমিষে বেলুনের মতো চুপসে গেল। সে মনে মনে এক দীর্ঘশ্বাস ফেলে ভাবল, এই মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। সবসময় এক অক্ষর বেশি না বললে যেন এর পেটের ভাত হজম হয় না। উজ্জ্বল নিজেও এবার একটু মুখ বাঁকিয়ে মৌয়ের কথার পিঠে উল্টো সুর ধরে খোঁচা দিয়ে বলে উঠল, ফষ্টি নষ্টি করেছি তো ভালোই করেছি। তোমার মতো তো আর হাজারখানেক ছেলের প্রেমে হাবুডুবু খেয়ে বেড়ায় না। মৌ আইসক্রিমটা মুখের কাছে নিয়ে আচমকা থেমে গেল। সে চোখ দুটো বড় বড় করে বলল, ছি, আপনি নিজে একটা ছেলে হয়ে আবার আরেক ছেলের প্রেমে পড়তে চান? ঘরে আমার মতো এত সুন্দর অপসরী বউ থাকতেও নজরটা এত খারাপ কেন আপনার শুনি? নাকি আপনি আসলে একজন গে? মৌয়ের মুখে ওই মারাত্মক বাকি কথা শেষ হওয়ার আগেই উজান রীতিমতো বিষম খেয়ে চেঁচিয়ে উঠল, জাস্ট শাট আপ মিসেস চৌধুরী। তোমায় কি এই এত এত চকলেট, আইসক্রিম আর চিপসের পাহাড় এনে দিয়েছি আমার সামনে বসে বসে আমারই মুখে মুখে এভাবে তর্ক করার জন্য? মৌ এক ভেঙচি কেটে বলল, হুম, সত্যি কথা শুনলে তো সবার গায়ে একটু জ্বালা ধরবেই, এটাই স্বাভাবিক। আর শোনেন মিস্টার খাটাস, আপনি মোটেও এই এত কিছু আমার জন্য এনে দেননি। আপনি তো আমার সবার সামনে নিজের বউ বলে স্বীকারই করতে চান না। এগুলো সব আমার ওই ড্রেসিং আর ক্রাশ পর উজান চৌধুরী এনে দিয়েছে আমায়। আর আমি শুধু আমার বরের কথাই শুনবো। আপনার মতো খাটাস লোকের এখানে কোনো দরকার নেই। উজান নিজের নাক কুচকে চরম বিরক্তি নিয়ে তাকালো। ফাজিল মেয়ে একটা। ফাজিল শব্দটা শোনা মাত্রই মৌয়ের ফর্সা মুখের রং মুহূর্তের মধ্যে পাল্টে গেল। সে হাতের আইসক্রিম চট করে শেষ করে দ্রুত সোজা হয়ে দাঁড়ালো। তারপর নিজের কোমরে হাত গুজে গলার স্বর সপ্তমে চড়িয়ে কর্কশ কণ্ঠে প্রতিধ্বনি করে উঠল, আপনি ফাজিল, আপনার 14 গোষ্ঠী ফাজিল। খচ্চর লোক, বউকে ভালোবাসে না, শুধু কথায় কথায় বকা দেয়। উজান চরম বিস্ময়কর দৃষ্টিতে কিছু সময় এই পুচকি মেয়ের রণচণ্ডী রূপের দিকে তাকিয়ে রইল। তারপর নিজের গলার স্বর খানিকটা উঁচু করে মুখ ভাঙিয়ে উত্তর দিল, বউ? লাইক সিরিয়াসলি? তুমি বউ নও, বউ নামের অ্যাটম বোমা। হ্যাঁ, এখন তো আমাকে অ্যাটম বোমা মনে হবেই। ঘরে এত সুন্দর বউ থাকতে বাইরে ফষ্টি নষ্টি করতে পারেন কিনা? উজান দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আই ইডিয়েট, তোমার মনে হয় উজান চৌধুরী সত্যি সত্যি বাসার বাইরে ফষ্টি নষ্টি করে? আপনি কি শুধু ফষ্টি নষ্টি করেন, সাথে নাঙ্গিদের সাথে ঘেঁষাঘেঁষিও করতে পারেন, তাই এখন বউকে দিতে লাগছে। উজান নিজের কপাল কুচকে তাকালো। তারপর নিচু স্বরে জিজ্ঞাসা করলো, হোয়াট ইজ নাঙ্গি? একটা মেয়ের বয়ফ্রেন্ড বা প্রেমিককে যদি নাঙ্গ বলতে পারে, তাহলে সেই হিসেবে আপনার ওই শিরিন পেতনি একটা আস্ত নাঙ্গি। উজানের মুখ দিয়ে আর কোনো কথা শুনল না। সে শুধু একটা তপ্ত ও দীর্ঘশ্বাস ফেলল। উজানের ওই অসহায় অবস্থা দেখে মৌ সঙ্গে সঙ্গে আবারও একটা মুখ পাকালো। উজান নিজের ভেতরের সমস্ত রাগ ভুলে এবার নিঃশব্দে হেসে বিছানা থেকে উঠে দাঁড়ালো এবং চলে যেতে হাঁটতে লাগলো। ঠিক তখনই কিছু একটা মনে পড়তেই সে তড়িঘড়ি করে মৌয়ের দিকে ঝুঁকে পড়ল। আই পিচ্ছি, ওয়েট ওয়েট। মৌ উজানের ওই আচমকা গলার আওয়াজে আর ঝড়ের গতিতে এগিয়ে আসায় ভয়ে কেঁপে উঠল। তবে পরক্ষণে নিজেকে সামনে নিয়ে উজান কিছু বুঝে ওঠার আগেই তার শক্ত হাতের কবজিতে নিজের ধারালো দাঁত দিয়ে কষিয়ে এক কামড় বসিয়ে দিল। উজান আউচ শব্দ করে নিজের হাতটা টেনে নিল। মৌ সঙ্গে সঙ্গে দাঁত কটমট করে বলল, খাচ্চর লোক একটা, এভাবে হুটহাট চিল্লাচিল্লি করে আমায় ভয় পাইয়ে একদম মেরে ফেলতে চান? উজান নিজের হাতের কামড়ের দাগটার দিকে তাকিয়ে ফু দিতে দিতে বলল, ফাজিল, কেমন করে কামড় দিল, ইস কি ব্যথা! আর তুমি আবার ভয়ও পাও নাকি? আমি তো জানতাম এই দুনিয়ায় তুমি একাই সবার ভয়ের একমাত্র কারণ। কথাটা শেষ হতেই মৌ নিজের বড় বড় চোখ দুটো আরো তীক্ষ্ণ করে উজানের দিকে তাকালো। মুহূর্তের মধ্যে রাগে মৌয়ের পুরো মুখটা একদম লাল টকটকে রক্তবর্ণ ধারণ করলো। বউয়ের ওই রাগী চাহনি দেখে উজান এবার নিজের গলা খাকারি দিয়ে অত্যন্ত মিনমিন স্বরে বিড়বিড় করে আওড়ালো, এমন করে তাকাও কেন, ভয় লাগে তো? মৌ এবারও কোনো কথা না বলে একদম ড্যাব ড্যাব করে উজানের চোখের দিকে তাকিয়ে রইল। তা দেখে উজান নিজের চোখ দুটো ছোট ছোট করে নিল। মাথাটা খানিকটা নিচে করে ফিসফিস করে, অগ্নিকন্যা, প্লিজ এমন করে তাকিও না, সত্যি সত্যি আমার ভয় লাগছে। বাই দ্য ওয়ে, একটা কথা বলো তো, তুমি কিভাবে জানলে জড়িয়ে ধরা মেয়েটি শিরিন? মৌ নিজের ঠোঁট উল্টে বলল,
কেন জানবো না? আপনার ওই ফোন থেকে জেনেছি। উজান এবার আকাশ থেকে পড়া মতো চমকে ওঠে। হোয়াট? তুমি আমার ফোন ঘেটেছ? তুমি কখন আমার ফোন ঘাটলে? মৌ এবার বিছানার উপর একদম টান টান হয়ে দাঁড়িয়ে উজানের মুখোমুখি হলো। বিছানায় দাঁড়ানোর কারণে আজ সে উচ্চতায় ঠিক উজানের সমকক্ষ হয়েছে, নয়তো মেঝেতে দাঁড়ালে সে বড় জোর উজানের চওড়া বুক অব্দি পৌঁছাতে পারে। মৌ নিজের ঠোঁটের কোণে এক রহস্যময়ী ও বিজয়ের হাসি ঝুলিয়ে রাখল। আপনার ওই ফোন তো বাসরাতের ঠিক পরের দিনই পুরো ঘেটে তছনছ করে ফেলেছি আমি। আপনার কপালটা বড্ড ভালো যে ওই পেতনি শিরিনের কোনো ছবি আপনার গ্যালারিতে ছিল না, নয়তো সেদিনই আপনাকে কুরবানি দিয়ে দিতাম। খুব ভালো করে মনে রাখবেন মিস্টার প্রফেসর, আপনি এখন আমার বর। আমার বর হয়ে যদি অন্য কোনো নারীর দিকে চোখ তুলে তাকান বা ফ্লার্ট করেন, তবে আপনার ওই সুন্দর চোখ দুটো আমি নিজের ট্রেনে উপড়ে ফেলবো, আর সাথে ওই মেয়েটাকে একদম খুন করে ফেলবো। মুহূর্তের মধ্যে উজান হ্যাচকা টানে মৌকে বিছানা থেকে নিজের শক্ত আর চওড়া বুকের উপর টেনে নিল। আচমকা এই কাণ্ডে মৌ বড্ড ভয় পেয়ে নিজের চোখ মুখ শক্ত করে খিচে বন্ধ করে ফেলল। হুট করে যখন সে অনুভব করলো কারো অত্যন্ত তপ্ত আর ভারী নিঃশ্বাস তার মুখের উপর আছড়ে পড়ছে, তখন সে নিজের চোখ দুটো পিটপিট করে মেলল। চোখ খুলে দেখল উজান তার মুখের এতটাই কাছে ঝুঁকিয়ে আছে যে দুজনের নাকের ডগা প্রায় ছুঁই ছুঁই। উজানের এই অতর্কিত ঘনিষ্ঠতা দেখে মৌয়ের বুকের ভেতরে হৃৎপিণ্ডটা যেন বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। উজান মৌয়ের চোখের দিকে গভীর দৃষ্টি রেখে হুট করে এক চিলতে বাঁকা হেসে বলে উঠল, তা কয়জনকে মারবেন মিসেস চৌধুরী? আপনার এই হ্যান্ডসাম বরকে যে অনেক মেয়ে নিজের করে চায়। মৌ এবার এক মুহূর্ত দেরি করল না। সে উজানের কলারটা নিজের ছোট ছোট হাত দিয়ে শক্ত করে চেপে ধরে অত্যন্ত দৃঢ় ও জেদি গলায় উত্তর দিল, যে কয়জনই আপনাকে চাক না কেন আমি তাদের সবাইকে খুন করব। খুব ভালো করে শুনে রাখুন মিস্টার প্রফেসর, এই মিসেস উজান চৌধুরী নিজের ব্যবহারের একটা সামান্য সুতোও কখনো কারোর সাথে শেয়ার করে না, সেখানে আপনাকে তো অন্য কারোর সাথে শেয়ার করার প্রশ্নই ওঠে না। আপনি শুধু আমার, আর শুধুই আমারই থাকবেন, বুঝতে পেরেছেন? পুচকি বউয়ের মুখে এই প্রথম এমন স্পষ্ট আর তীব্র অধিকারবোধের স্বীকারোক্তি শুনে উজান নিঃশব্দে হাসল। তার বুকের ভেতর এক অন্যরকম ভালো লাগা ছুঁয়ে গেল। সে আলতো করে মৌকে নিজের বুক থেকে ছেড়ে দিল এবং কোনো কথা না বাড়িয়ে শান্ত পায়ে কক্ষ ত্যাগ করল। উজান রুম থেকে বেরিয়ে যেতেই মৌ নিজের বিছানায় ধপাস করে বসে নিজের মনেই খিলখিল করে হেসে উঠল। সে স্পষ্ট বুঝতে পারছে তার এই খাটাস পরটা ইদানিং আর আগের মতো তার ওপর খুব একটা বিরক্ত হয় না, বরং তার এই পাগলামিগুলো এখন বেশ উপভোগী করে। বিকেলের স্নিগ্ধ ও হালকা মিষ্টি বাতাসের মাঝে একা একা হেঁটে চলছে মেহের। সামনেই তাদের পরীক্ষা, তাই লাইব্রেরিতে বসে কিছু দরকারি নোটস আর বই পড়তে পড়তে কখন যে বিকেল গড়িয়ে গিয়েছে সে বুঝতেই পারেনি। অবশ্য এখন এক একটা দিন অনেক বড়, সন্ধ্যা হতে এখনো বেশ খানিকটা সময় বাকি আছে। কাঁধে ভারী কলেজের ব্যাগটা ঝুলিয়ে সে ক্লান্তি ভরা পায়ে ধীরে ধীরে পিচ ঢালা রাস্তা দিয়ে হেঁটে চলছে। এই প্রচণ্ড গরমে হেঁটে চলার কারণে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। অন্য দিনগুলোর তুলনায় আজ গরমটা একটু বেশি পড়েছে। মেহের যখন নিজের মনে হেঁটে যাচ্ছিল ঠিক তখনই হুট করে পাশে কারো এক দীর্ঘ ছায়া মানবের চেনা উপস্থিতি টের পেল। সে চমকে পাশে ফিরে তাকাতেই দেখে তার ঠিক গা ঘেঁষে হেঁটে চলেছে ইফাত চৌধুরী। ইফাতকে এই অসময়ে হুট করে নিজের ঠিক পাশে দেখতে পেয়ে মেহেরের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ইফাত মেহেরের ওই থতমত খেয়ে যাওয়া মুখটা দেখেই ঠোঁটের কোণে এক চেলতে মুচকি হাসি ফুটালো। তারপর মেহের কিছু বুঝে ওঠার আগেই চোখের পলকে তার কাঁধ থেকে ভারী ব্যাগটা নিজের হাতে টেনে নিল। অতঃপর মেহেরের পায়ে পা মিলিয়ে একদম তাল মিলিয়ে হাঁটতে লাগলো। মেহেরের চরম অস্বস্তিতে পড়ে এদিক ওদিক তাকাতেই তোতলামি কণ্ঠে বলে উঠল, আপনি আপনি এখানে? আর আমার ব্যাগ এভাবে আপনি কেন নিয়েছেন? আমি নিজেই ব্যাগ ক্যারি করতে পারবো, দিন ওটা। ইফাত মেহেরের কথা শুনে মাঝ রাস্তায় সাথে সাথে থমকে দাঁড়িয়ে গেল। সে নিজের জোড়া ভ্রু কুচকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, এই যে মিস মেহের, আমি তোমার চেয়ে বয়সে বড় নাকি তুমি আমার চেয়ে বড়? মেহের মাথা নিচু করে আমতা আমতা করে বলল, আপনি বড়। গুড, তাহলে আমি যা বলবো তুমি ঠিক তাই করবে, কোনো তর্ক করবে না, চুপচাপ হাঁটো। ইফাত আবার হাঁটতে শুরু করে আলতো হেসে বলল, আরেকটা গুড নিউজ শুনো, আমি কিন্তু এখন থেকে নিয়মিত বাবার সাথে অফিসে যাব। আজকেও গিয়েছিলাম, প্রথম দিন তো তাই কাজগুলো বুঝতে একটু কষ্ট হয়েছে, তবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, কি বলো? মেহের নিজের শুকনো ঢুক গেলে অত্যন্ত নির্লিপ্ত গলায় উত্তর দিল, সেটা আমাকে কেন বলছেন? ইফাত এক পলক মেহেরের ম্লান মুখের দিকে তাকালো। তোমাকে বলবো না তো আর কাকে বলবো শুনি? আমি কিভাবে জানবো কাকে বলবেন?
আর প্লিজ আমার ব্যাগটা এবার আমায় দিয়ে দিন। ভাইয়া আমাকে বলে দিয়েছে রাস্তায় চেনা অচেনা কোনো ছেলের সাথে যেন বেশি কথা না বলি। এক মুহূর্ত ব্যাগটা নিজের কাছে রাখল না ইফাত। সে সজোরে মেহেরের হাতে তার ব্যাগটা ধরিয়ে দিল। তবে মেহেরের এই রুক্ষ উত্তর শুনে ইফাতের মনটা একটুও খুশি হলো না, বরং তার পুরো মুখটা কালো হয়ে গেল। মেয়েটা তাদের বাসা থেকে নিজের বাড়িতে চলে আসার পর থেকে কেন যেন আবারও কেমন জানি চেঞ্জ হয়ে গিয়েছে। অথচ ওই কয়েকটা দিন যখন সে তাদের বাড়িতে ছিল তখন কত সুন্দর করে হেসে হেসে ইফাতের সাথে কথা বলতো, কিন্তু এখন তার আচরণ একদম ভিন্ন, পুরোপুরি অচেনা। সে আজ সকাল থেকে মেহেরকে কম করে হলেও 20 থেকে 30 বার ফোন করেছে, অথচ মেহের একটা ফোনও রিসিভ করেনি। কেন মেয়েটা তার সাথে এমন অদ্ভুত আচরণ করছে? ইফাত কিছুতেই তার সমীকরণ মেলাতে পারছে না। ইফাত একটু এগিয়ে মৃদু কণ্ঠে ডাকল, ফুলকন্যা। মেহের মনের ভেতর এক তীব্র ধাক্কা খেয়ে চমকে তাকালো। সে মনে মনে ভাবল, এই লোকটার সাথে সে যত দূরত্ব বজায় রেখে চলতে চায়, লোকটা ঠিক ততটাই তার কাছাকাছি চলে আসছে। সে কিভাবে এই পাগল মানুষটাকে বোঝাবে যে তার মনের গভীরে মেহেরকে নিয়ে যে আশা ও রঙিন স্বপ্ন বাসা বেঁধেছে তা পূরণ হওয়া এই সমাজে একদম অসম্ভব। ইফাত মুখে নিজের ভালোবাসার কথা সরাসরি প্রকাশ না করলেও মেহের তার ওই চোখের ভাষা খুব ভালো করে বুঝতে পারে। ইফাতের মনে মেহেরের জন্য কি গভীর অনুভূতি চলছে তা সে স্পষ্ট টের পায়, আর ঠিক সেই কারণেই সে দূরত্ব বজায় রাখে। তবুও এই মানুষটা কেন যেন তার থেকে দূরে সরে যায় না। মেহেরকে ওভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ইফাতের কণ্ঠস্বর এবার বড্ড অসহায় শোনালো। সে আবারও জিজ্ঞেস করল, ফুলকন্যা, তুমি কি আমার উপর খুব বেশি বিরক্ত? মেহের মাথা নাড়িয়ে নিচু স্বরে বলল, কই না তো, বিরক্ত হব কেন? তাহলে আমাকে এভাবে সারাক্ষণ অ্যাভয়েড করো কেন? তুমি কি জানো তোমার করা এই অ্যাভয়েড আমি একদম নিতে পারি না। তোমার আজ সকাল থেকে আমি কতগুলো ফোন কল করলাম, অথচ তুমি একটা বারও আমার ফোনটা রিসিভ করলে না। তুমি কি একবারও ভেবে দেখেছো এতে আমার মনটা কতটা হার্ট হয়েছে, আমি কতটা কষ্ট পেয়েছি? ইফাতের এই তীব্র আকুলতা আর কষ্টের কথা শুনে মেহেরের বুকটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। সে নিজের চোখের অশ্রু লুকানোর জন্য অপরাধীর মতো মাটির দিকে তাকিয়ে মাথা নিচু করে রইল। তার মুখ থেকে একটি শব্দ বের হলো না। ইফাত মেহেরের একদম মুখোমুখি দাঁড়িয়ে তার এক হাত আলতো করে ধরতে চাইল। তার কণ্ঠে তখন অনুনয়, ফুলকন্যা প্লিজ কিছু তো বলো। কিন্তু এবারও মেহের একটা কথাও বলল না। সে নিজের হাতটা সরিয়ে নিয়ে ছলছল চোখে ইফাতের দিকে তাকালো। ঠিক তখনই তার নজরে গেল কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা সাব্বিরের উপর। সাব্বিরকে দেখা মাত্রই মেহের যেন এক মস্ত বড় বাঁচার উপায় খুঁজে পেল। সে আর এক সেকেন্ডও ইফাতের সামনে দাঁড়ালো না, বরং তড়িৎ গতিতে দৌড়ে সরাসরি সাব্বিরের কাছে চলে গেল। ইফাত মাঝ রাস্তায় একা দাঁড়িয়ে অসহায় ও শূন্য দৃষ্টিতে কিছু সময় মেহেরের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রণায় মুচড়ে উঠল। সে কোনোভাবেই এই মেয়েটাকে বোঝাতে পারছে না যে মেহেরের প্রতি তার এই তীব্র টান কোনো সাময়িক মোহ নয়, এটা তার হৃদয়ে একদম গভীর থেকে সৃষ্টি হওয়া এক পবিত্র অনুভূতি। ইফাত নিজের অতীতের অনেক মেয়ের সাথেই তো মিশেছে, অনেক রিলেশনশিপও করেছে, কিন্তু মেহেরের জন্য কেন তার ভেতরটা এমন বেকুল হয়ে ওঠে? কেন মেহেরকে একটু না দেখলে, তার সাথে একটা দিন কথা না বললে মনটা ভীষণ অস্থির হয়ে যায়? এই তীব্র ছটফটানি তো সে আগে কখনো কারোর জন্য অনুভব করেনি, কিন্তু নিজের মনের এই আকুল কথাটুকু সে কিভাবে ওই অবুঝ মেয়েটাকে বোঝাবে? তা ভেবেই ইফাত এক তপ্ত ও দীর্ঘ শ্বাস ফেলে ওখানে দাঁড়িয়ে রইল। কিন্তু সে চেষ্টা করবে, যেভাবেই হোক অবুঝ মেয়েটাকে নিজের করে ছাড়বে। এই পর্যন্ত ছিল প্রফেসর উজান চৌধুরী উপন্যাসের 2 নম্বর পর্ব। আজকের পর্বটা অনেক বড় করে দিয়েছি, তাই সবাই রেসপন্স করবে আর অনেক বেশি বেশি কমেন্ট করবে, আমি যেন তোমাদের অনেকগুলো নাম পড়তে পারি। আচ্ছা, আমার একটা কনফিউশন আছে, তোমাদের নামগুলো যে আমি এভাবে পড়ি, তোমরা কি কেউ এতে রাগ করো? আমার তো তোমাদের নামগুলো পড়তে ভালো লাগে, তাই তোমাদের নামগুলো আমি পড়ি। আশা রাখি তোমরাও এতে খুশি হও, কিন্তু তোমাদের মনের কথা তো আর আমি জানি না, তাই সবাই প্লিজ আমার এই কনফিউশনটা কমেন্ট বক্সে ক্লিয়ার করে দিও, তাহলে আপু অনেক খুশি হব, আর কোনো দ্বিধায়ও থাকবো না। তো যাই হোক, আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।